বৈশাখী পর্ব 2। চারিদিকে কৃত্রিম আলোয় সজ্জিত মাঠ। মানুষে গিজগিজ করছে মূল স্টেজের সামনের জায়গাটায়। প্রার্থনা সেখানে পৌঁছালো সন্ধ্যা 7:30টার দিকে। কনসার্ট শুরু হবে রাত 8টার দিকে। প্রার্থ পুষ্পদের নিয়ে একেবারে তাদের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। সেখানে অর্ণবরা 4 জন আগে থেকেই উপস্থিত ছিল। প্রথমে প্রার্থ ঢুকল। ওর পিছনে আগে ঢুকল প্রিয়া। হৃদয় প্রিয়াকে দেখেই বলল, হেই প্রিয়তমা, তুমি আজকে কনসার্ট দেখতে এসেছো? পুষ্প ভাবি আসেনি? হৃদয়ের প্রিয়তমা বলায় প্রিয়ার ভীষণ লজ্জা পেল। এই নামে ডাকলেই তার লজ্জা পায়, একটু আনন্দও লাগে। প্রিয়া মাথা নাড়িয়ে কেবলই বলবে যে ওরাও এসেছে তার আগেই ভেতরে প্রবেশ করল অন্তপ্রান্ত পুষ্প। অন্ত ঢুকে হাসি মুখে বলল, ও কেন একা আসবে? আমরাও এসেছি সাথে। হৃদয় তাদের বসতে বলে বলল, তোমাদেরই তো খুঁজছিলাম, এসো বসো সবাই। ওরা বসে পড়লে রকি বলে উঠল, ভাবিকে কি খাওয়াছরে প্রার্থ? দিন দিন আরো বেশি সুন্দরী হচ্ছে দেখছি। ভাবিও তোমাকে সিক্রেট কোন ওষুধ দেয় নাকি? শেষ কথাটা পুষ্পর দিকে তাকিয়ে বলল। পুষ্পর অস্বস্তি বোধ হলো কিছুটা, তবুও সেটাকে তোয়াক্কা না করে বলল, কেন? আগে অসুন্দর ছিলাম বুঝি? আরে না না, তা কেন হবে? তুমি তো এমনিই সুন্দর। কার্তিক বলল, কথা একটু বুঝে শুনে বল। এখানে প্রার্থ বসা, তুই তার সামনেই তার বউয়ের প্রশংসা করে যাচ্ছিস। বান্দা খেপে গেলে তোর খবর থাকবে না। প্রার্থর কোন প্রতিক্রিয়া নেই, একমনে নিজের বাদ্যযন্ত্র দেখতে ব্যস্ত। পুষ্প একবার তাকালো তার দিকে তার প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু প্রার্থকে যেমন আছে তেমনই দেখে বিদ্রূপ হাসল নিজের উপর। মরুভূমিতে খুঁজছে পানির পথ, এ কি আদৌ সম্ভব? হৃদয় চটপট করে বলে ফেলল, আজ কিন্তু পুষ্প ভাবি প্রথমবার প্রার্থর বউ হিসেবে কনসার্ট দেখবে। একটা কাজ করা যাক, পুষ্প আর প্রার্থর লাইভ কাপল পারফরমেন্স হয়ে যাক। আমরা পিছনে গান গাইব, আর ওরা দুজন সামনে কাপল ডান্স করবে। কি বলিস প্রার্থ? প্রার্থ নিজের কালো গিটারটা দেখতে ব্যস্ত। সব ঠিক আছে কিনা চেক করে নিচ্ছে একবার। হৃদয়ের প্রশ্নে তার দিকে না তাকিয়েই জবাব দিল, তোর নতুনটা নিয়ে নিয়ে তুই কর ডান্স। হোমদয় অবুঝের মতো বলল, কি নতুন? কার্তিক মাথায় জোরে থাপ্পড় মেরে বলল, শালা প্লে বয়। ওদের কথায় প্রিয়ার এত মন খারাপ হলো, বুকটা ফেটে যাওয়ার জোগাড়। প্লে বয় কেন বলল? হৃদয় ভাইয়ের কি অনেক মেয়েদের সাথে সম্পর্ক? হতেও তো পারে, কত সুন্দর ছেলে, আবার শিল্পী। মেয়েরা তো এমনিতেই মরে এদের উপর। পৃথিবীতে কত সুন্দর মেয়ে আছে। হৃদয় ভাই নিশ্চয়ই প্রেম করছে কারো সাথে, না হলে ওরা এসব কেন বলবে? এগুলো ভেবে ভেবে ওর মুখটা একেবারে চুপসে গেল। অথচ প্রিয়ার ওমন চুপসে যাওয়া মুখটা দেখে মনে মনে হাসি পেল অন্তর। অর্ণব হঠাৎ পুষ্পর দিকে চেয়ে বলে উঠল, লিটল প্রিন্সেস একটু বাইরে আসবে? কথা ছিল তোমার সাথে। অর্ণবের কথা সবগুলো চোখ এসে পড়ল তার উপর। অগত্যা প্রার্থও চাইল তার দিকে। গিটারে চলতে থাকা ব্যস্ত হাতটা থেমে গেল। অর্ণবের দিকে তাকালো স্বাভাবিক চোখেই, এরপর তাকালো পুষ্পর দিকে। পুষ্প বলল, কি হয়েছে অর্ণব ভাই? অর্ণব প্রার্থর দিকে তাকিয়ে বলল, অনুমতি থাকলে আপনার বউয়ের সাথে কি আমি 2 মিনিট কথা বলতে পারি? রকি অর্ণবকে টোকা মেরে বলল, থামো শালা, ওর থেকে আবার কিসের অনুমতি চাস তুই? পুষ্প প্রার্থর বউ হওয়ার আগে আমাদের ছোট বোন হয়, অনুমতি দরকার নেই, তুই কি বলবি বলে আয় যা। রকি কিছু না বুঝে কথাগুলো বললেও বুঝল কার্তিক। গ্রুপের অন্য কেউ না জানলেও কার্তিক জানে অর্ণবের মনের খবর। আর এই কথাটা প্রার্থ হয়তো জানে। সে রকিকে থামিয়ে বলল, তুই চুপ কর। তোর বোন হওয়ার আগে এখন পুষ্প প্রার্থর বউ, অনুমতি তো অবশ্যই দরকার। প্রার্থ আবারও গিটারে মনোযোগ দিয়ে নিজে থেকেই বলে উঠল, কথা যার সাথে বলা দরকার হয় অনুমতিটাও তার থেকে নিলেই ভালো হয়। আমার সাথে কোন কথা হচ্ছে না, আমার অনুমতিরও কোন প্রয়োজন নেই। যার সাথে কথা বলবেন তাকেই জিজ্ঞেস করুন। পুষ্প প্রার্থর দিকে তাকালো, তার দিকে তাকিয়েই অর্ণবকে বলল, হুম চলুন ভাইয়া। অর্ণবের সাথে চলে গেল বাইরের দিকে। এখানে মানুষজন কম, নেই বললেই চলে। স্টেজের পেছনের দিকের জায়গা হওয়ায় কেউ নেই এদিকটায়। পুষ্পি প্রথমে বলল, কি হয়েছে ভাইয়া? কোন জরুরি কথা ছিল? অর্ণব পকেটে হাত গুজে বলল, হুম জরুরি তো বটেই, এজন্যই এখানে আনা। হুম বলুন, আমি কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর দিবে তুমি। ঠিক আছে? জি আচ্ছা। প্রার্থ তোমাকে ভালোবাসলে কি করবে? এমন প্রশ্নে কপাল টানটান হয়ে গেল পুষ্পর। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, আপনি তো সব জানেন, তাহলে জিজ্ঞেস কেন করছেন? জানি বলেই জিজ্ঞেস করছি, উত্তর দাও। জানি না এটা কখনো হবে কিনা, তবে যদি এরকমটা হয়, তার মনে যদি আমার জন্য কখনো কোন জায়গা তৈরি হয়, তাহলে আমার সকল চাওয়া পাওয়া ছেড়ে দেব। অর্ণব পুষ্পর দিকে চেয়ে বলল, কিন্তু ও হবে কি করে তোমার? পুষ্প মাথা নিচু করে হেসে বলল, সেটা তো জানা নেই।
বলতে পারেন অন্ধকারে পা ফেলে হাঁটছি। আলোর পথ আদৌ পাবো কিনা জানি না। সেই পথ তো তোমাকে খুঁজে বের করতে হবে। অন্ধকারে তো শুধু হাঁটলেই চলবে না। আলোর সন্ধান পেতে হলে একটু তো বুদ্ধিও খাটাতে হবে। পুষ্প অর্ণবের দিকে তাকালো। প্রশ্নাত্মক স্বরে বলল, আপনার কাছে কোন প্ল্যান আছে? প্ল্যান নেই। তবে কিছু তো করতে হবে নাকি? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে প্রার্থকে ভুলে যাও। কিচ্ছু হবে না। পুষ্পর চোখে জল চলে আসলো। টলটলে চোখ নিয়েই বলল, প্রথমে তো শুধু ভালোবাসা ছিল, এখন তো স্বামী। যেভাবেই হোক বিয়েটা হয়েছে। যেখানে শুধু আকাঙ্ক্ষা ছিল এতদিন, সেখানে একটু আশা জন্মেছে। কিন্তু আশার আলো কি করে জ্বলবে জানা নেই। তাকে কি করে ভুলে যাই? তাহলে তো আমাদের কিছু করা উচিত, তাই না? তুমি চেষ্টা না করলে তো আশার আলো জ্বলবে না। করতে তো চাই অনেক কিছুই, কিন্তু তার অবহেলা আটকে দেয় বারবার। তো এমন কিছু করো যাতে ও অবহেলাই না করতে পারে। এমন কি আছে যাতে তার অবহেলা নেই? আছে অনেক কিছুই। তোমাকে খুঁজে নিতে হবে। আমি তোমাকে সাহায্য করব। তোমার ভালোবাসা তোমাকে পাইয়ে দিব। আমার জন্য এতটা কেন করতে চাচ্ছেন? অর্বণ অন্যদিকে ঘুরে হাসিমুখে বলল, ভালোবাসার মানুষকে নিজের করে না পাওয়ার কষ্টটা আমিও বুঝি, তাই ভাবলাম নিজেরটা না পেলাম তোমার ভালোবাসাটা পাইয়ে দেওয়াটা খুব প্রয়োজন। পুষ্প অবাক হয়ে বলল, আপনিও কাউকে ভালোবাসেন? না, আমি ভালোবাসতাম, এখন বাসি না। সেই অধিকার আমার নেই। পুষ্পর মনে কৌতূহল জাগল। অর্ণব ভাইও কাউকে ভালোবাসতো? জানা ছিল না তো। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল, কাকে ভালোবাসতেন অর্ণব ভাই? সেও আপনাকে ভালোবাসতো? না, সে অন্য কাউকে ভালোবাসে। পুষ্প মন খারাপ করে বলল, আপনি এত ভালো একটা মানুষ, আপনাকে কেন ভালোবাসলো না? সে কি জানতো না আপনি তাকে ভালোবাসেন? অর্ণব হেসে বলল, না, জানতো না। তাকে কখনো বলতে পারিনি। কিন্তু কেন? বললেন না কেন? আমি জানি আপনি তাকে বললে সেও আপনাকে ভালোবাসতো। অর্ণব খিলখিল করে হেসে দিল পুষ্পর বোকা বোকা কথায়। হাসতে হাসতেই বলল, আচ্ছা থামো। আমরা কোন কথা থেকে কোন কথায় চলে আসলাম? আমার ভালোবাসার কথা পরে একদিন বলবো না হয়, আগে তোমার প্রবলেমের সলিউশন বের করি। আমাদের ঠান্ডা মাথায় কিছু ভাবতে হবে, বুঝেছ? যাতে প্রার্থ তোমাকে এড়াতেই না পারে। আর হ্যাঁ, তুমি এমন গোমরা মুখে থেকো না তো সব সময়। প্রার্থর কোন কথায় হার্ট হলেও গায়ে লাগাবে না। এমন ভাব করবে যাতে ওর কোন কথায় তোমার কিচ্ছু যায় আসে না, দেখবে কেমন করে লাইনে চলে আসে। ঠিক আছে? আচ্ছা চলো ভেতরে, সবাই অপেক্ষা করছে। আমার মাথায় সলিড কোন প্ল্যান আসলেই তোমাকে জানাবো। ঠিকছে? পুষ্প প্রসন্ন হেসে বলল, আচ্ছা ঠিক আছে। অর্ণব পুষ্পকে আগে ভেতরে যেতে বলে বলল, তুমি যাও, আমি আসছি। পুষ্প চলে গেল ভেতরের দিকে। অর্ণব তার যাওয়ার পথে চেয়ে থেকে মুখে হাসি ফুটিয়ে মনে সামান্য কষ্ট রেখে বলল, ওয়ান সাইডেড লাভ ইজ সো বিউটিফুল লিটল প্রিন্সেস। বিকজ দেয়ার ইজ নো কমিটমেন্ট, নো ওয়ারিস। জাস্ট লুক অ্যাট হার এন্ড স্মাইল। ওয়ান সাইডেড লাভ ইজ সো বিউটিফুল লিটল প্রিন্সেস। বি অ্যাকিউজ দেয়ার ইজ নো কমিটমেন্ট, নো ওয়ারিস। জাস্ট লুক অ্যাট হার অ্যান্ড স্মাইল। বাজতে বাজতে প্রায় 8:30 বেজে গেছে। কনসার্ট শুরু হচ্ছে এখন। হওয়ার কথা ছিল সই 8টায়। ম্যানেজমেন্টের গাফিলতিতেই দেরি হওয়া। পুষ্পরা সবাই এসেছে মেইন স্টেজের সামনে। প্রার্থ লোক দিয়ে ওদের একদম সামনে দাঁড় করিয়েছে, যাতে চোখের সামনে থাকে সবকটা। প্রান্ত ছোট মানুষ আনতে চায়নি সাথে, তবুও আনতে হয়েছে। পুষ্প তার হাত 1 সেকেন্ডের জন্যও ছাড়ছে না। প্রান্ত হাত ধরেই লাফালাফি করছে। আর প্রিয়া তো যেন আকাশে উড়ে বেড়াচ্ছে। এত মানুষের শোরগোলে টেকা মুশকিল হয়ে যাচ্ছে পুষ্পর জন্য। এর আগেও কতবার এসেছে প্রার্থর কনসার্টে, তখন মনে অনেক ফুর্তি থাকত। এখন আর সেরকম লাগছে না। ভালোই লাগছে না এখানে দাঁড়িয়ে থাকা। তবুও প্রান্ত প্রিয়ার জন্য দাঁড়িয়ে রইল। শুরু হয়ে গেছে বহুল অপেক্ষিত অনুষ্ঠান। স্টেজের সবগুলো লাইট অফ করে দেওয়া হয়েছে। সেখানে অন্ধকার। মানুষদের চিৎকার আরও বাড়ল। হই হই করে উঠছে সকলে। সকলের মুখে মুখে একটাই নাম, এলিগেন্ট রাইটার্স। ইয়ার শব্দে মুখরিত চারপাশ। হঠাৎ সমস্ত লাইট অন হয়ে গেল। মানুষজনের আওয়াজও বাড়ল। স্টেজে 5টা স্ট্যান্ড মাইকের সামনে 5 জন যুবক দাঁড়ানো। সকলের কৌতূহলী নজর তাদের দিকেই। স্টেজের উপর প্রথমে একটু সামনেই আছে প্রার্থ। পরনে সাদা রঙের একটা টি শার্ট, যার উপর স্পষ্ট ফুটে আছে এলিগেন্ট রাইডার্স এর লোগো। সেই টি শার্টের উপরে আবার একটা লেদার জ্যাকেট পরা, যেটাতে পুরোপুরি রকস্টার ফিল দেয়। বাকি সবার পরনেও তাই। লোগোওয়ালা সাদা টি শার্ট, শুধু উপরের জ্যাকেটটা এক একজনের এক এক রকম। প্রার্থর সামনে স্ট্যান্ড মাইক, সাথে মুখে হেডসেট মাইক্রোফোন লাগানো। গলায় তার প্রিয় কালো বেজ গিটারটা ঝুলানো। তার হালকা পিছনে বা পাশে অর্ণব, তার হাতে একটা একুইস্টিক গিটার। তার পাশে আবার কার্তিকের সামনে পিয়ানো। প্রার্থর ডান পাশে প্রথমে হৃদয়, হাতে ইলেকট্রিক গিটার। তারপরেই রকি।
রকির সামনে ড্রামস রাখা। সকলে যার যার ইনস্ট্রুমেন্ট নিয়ে তৈরি। মূলত মাঝে প্রার্থ এবং তার দুই পাশে দুজন দুজন করে 4 জন। মোট 5 জন তারা। প্রথমে লাইট জ্বলতেই মিউজিকের ইনস্ট্রুমেন্ট বাজাতে শুরু করলো তারা। কিছুক্ষণ শুধু মিউজিক বাজিয়েই থামল। প্রার্থ লিডারের মতো মাইক্রোফোন ধরে হৃদয়দের উদ্দেশ্যে বলল, রাইডার্স লেটস হিট দ্য স্টুডিও। এরপর দর্শকের উদ্দেশ্যে বলল, আর ইউ রেডি গাইস? ইয়েস ধ্বনিতে ছেয়ে গেল চারপাশ। আবারও চারিপাশে হইচই শুরু হয়ে গেল। স্টেজে 5 জন নতুন সুর তুলল বাদ্যযন্ত্রে। গলা ছেড়ে গেয়ে উঠল প্রথমে প্রার্থ। এরপর বাকি সবাই। কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা, এই নিশাচর আমায় ভেবনা সুখের মোহনা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন। পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল। কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা, এই নিশাচর আমায় ভেবনা সুখের মোহনা। বেদনা সিক্ত অশান্ত এই মন, খুঁজে ফিরে মেটায় প্রয়োজন। যতদূর জানে এই ব্যাকুল হৃদয়, নীল বিষের পেয়ালা মনের বাঁধন। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন। পদ্ম পাতার জল। গিটার ড্রাম ফ্লুট বাজিয়ে গান গেয়ে যাচ্ছে 5 শিল্পী। সাথে তাল মেলাচ্ছে সাধারণ জনতা। একই সুরে তারাও সুর মেলাচ্ছে। প্রিয়া প্রান্ত অন্তও তাই করছে। শরীর দুলিয়ে গানের তালে তাল মেলাচ্ছে। কিন্তু এসবেই কিছুই করছে না শুধু পুষ্প। আশেপাশে মানুষজন এত আনন্দ এত হইচই করছে অথচ কিছুই তাকে উঠে পারছে না। তাকে শুধু ছুঁয়ে যাচ্ছে প্রার্থর গাওয়া গানের লিরিক্সগুলো। গানের প্রতিটা লাইনের অর্থ তাকে শক্ত করে দাঁড় করিয়ে রেখেছে। কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। লাইনটা যেন তাকেই বলছে। স্বপ্নচারিণী হয়ে খবর নিতে বারণ করছে অথচ তার মনের ভেতরে শুধু তাকে নিয়েই স্বপ্ন বোনা আছে। সে তো স্বপ্নচারিণী হয়ে আছে। তাহলে কি করে তার খবর না নিয়ে থাকতে পারে? এই নিশাচর আমায় ভেবনা সুখের মোহনা। বাক্যটা শুনে বোধ হয় একটু হাসিও পেল পুষ্পর। তাচ্ছিল্যের হাসি। নিজের উপর তাচ্ছিল্য হাসল সে। যে বারবার বলছে তাকে যেন সুখের মোহনা না ভাবে তবুও যে সে তাকেই সুখের মোহনা ভাবতে চাইছে। কবে কখন কিভাবে এমনটা ভেবে বসেছে তা নিজেরও অজানা। জানা শুধু এটুকুই, তাকে ছাড়া অন্য কাউকে জীবনের সুখ ভাবা অসম্ভবনীয় কাজ। অথচ তাকে পেয়ে সুখ নয় শুধু দুঃখই পেতে হচ্ছে। মন কি নিষ্ঠুর তাই না, যে আমাদের নিজের মনে জায়গা দিতে নারাজ সেই তাকেই আমরা আমাদের মন দিয়ে বসি। অথচ যাকে মন দিলাম সে তার কোন পরোয়া করল না। এসব ভাবতে ভাবতে 2 ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল কপল বেয়ে। সাথে সাথে মুছে ফেলল সেই অশ্রু, যা নজরে এলো না কারো। এতক্ষণে গানটাও শেষ হয়ে গেল। স্টেজের 5 জন পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। গিটার বাজানো, হেলেদুলে গান গাওয়া, সবে মিলে এক গানেই একটু হাঁপিয়ে গেছে মনে হয়। কিন্তু নিচের দর্শকদের মনে হয় না ঘাম এসেছে বা হাঁপিয়ে গেছে। তারা লাফালাফি করেই যাচ্ছে। প্রথম গান শেষ করে মাইক্রোফোনটাকে ধরে মুখের কাছে নিয়ে দর্শকের উদ্দেশ্যে বলে উঠল, অডিয়েন্স লেটস ফিল দ্য বিট। বলেই অন্য আরেক গানের সুর তুলল। এবার প্রথমে গান ধরল অর্ণব। দৃষ্টি তার ঠিক পুষ্প বরাবর। অথচ পুষ্পর দৃষ্টিতে শুধুই প্রার্থ। পুষ্পর দিকে তাকিয়েই হেয়ালি হেসে গান ধরল, সে আমারে আমার হতে দেয় না। সে আমারে আমার হতে দেয় না। কার কপালের টিপ, কার কপালের টিপ। কার হয়ে যায়। চলে গিয়ে ভুল করেছে। ভুল করে সে ফুল হয়ে যায়। ভুল করে সে ফুল হয়ে যায়। সে আমারে আমার হতে দেয় না। সে আমারে আমার হতে দেয় না। গানটা চলাকালীন হঠাৎ পুষ্পদের পাশ থেকে ভীষণ রকমের চেঁচামেচির আওয়াজ এলো। সবাই পাশে তাকিয়ে দেখল কয়েকজনের সাথে হাতাহাতি হচ্ছে। সেটা মারামারিতে রূপ নিয়েছে। এ মারছে একে তো ও মারছে ওকে। মানে কি হচ্ছে? কে কাকে মারছে বোঝার উপায় নেই। আবোল তাবোল পেটাচ্ছে এক একজন। এরকম হিতকর অবস্থা দেখে পুষ্প আগে প্রান্তকে আগলে নিল নিজের সাথে। জড়িয়ে ধরল ছেলেটাকে। ভায়ার তো চোখে খুঁজল প্রিয়াকে। প্রিয়া তার থেকে কিছুটা দূরে। মানুষের ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে। কে কার উপর দিয়ে যাচ্ছে তার কোনো ইয়াত্তা নেই। সবাই সবার জীবন বাঁচাতে ব্যস্ত। প্রিয়া আর অন্ত এক জায়গায়। অন্ত শক্ত করে ধরে আছে প্রিয়ার হাত। পুষ্প ওদের দেখে কণ্ঠে ভয় নিয়ে বলল, অন্ত, প্রিয়কে নিয়ে বের হয় এখান থেকে। অন্ত জোরে জোরে বলল, তুমি এদিকে আসো আপু। ওদের হাতে বড় বড় অস্ত্র আছে। বের হও এখান থেকে, জলদি। মানুষের ঠেলাঠেলিতে কোথাও সরতে পারছে না এখান থেকে। পুষ্প বুদ্ধি করে ভিড় ভাট্টা ঠেলে প্রান্তকে পাঠালো অন্তর কাছে, কিন্তু নিজে যেতে পারল না। প্রান্ত ছোট হওয়ায় চিপা চিপা দিয়ে বেরিয়ে গেছে। পুষ্প গলা ছেড়ে বলল, অন্ত ওদের নিয়ে বের হ। আমিও আসছি। তোরা আগে যা। প্রিয়া যেতে চাইল না। বুবু বলে ডেকে আসতে চাইল পুষ্পর কাছে, কিন্তু অন্ত তাকে আটকে দিল। তুই আগে বের হ এখান থেকে। পুষ্প, আপুর কিছু হবে না, আমি দেখছি। বের হ। পুষ্প বের হতে পারল না। মানুষের ঠেলাঠেলিতে আরো ভেতরের দিকে ঢুকে গেল। লাঠি ছোটার বাড়িও লাগলো কয়েকটা।
কপালের কাছটায় কেটে রক্ত বের হয়ে গেছে। রাতের এরকম উৎসবমুখর একটা জায়গা এখন ভয়াবহ রূপ নিয়েছে। এক একজনের হাতে ধারালো অস্ত্র লাঠি, যে যাকে পারছে মারছে। কয়েকজনের মাথা ফেটে রক্ত পড়ছে, হাত পায়ে লেগে সেখান থেকেও রক্ত বের হচ্ছে। এক ধরনের যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেছে। পুষ্পর মাথায় প্রথমে আঘাত লেগে রক্ত বের হলেও অতটা ক্ষতি হয়নি। মাথায় হাত দিয়ে রক্ত আটকে এদিক ওদিক পথ খুঁজছে, অথচ কোন জায়গা দিয়েই বের হতে পারছে না। হঠাৎ কোথা থেকে ছুটে এসে একজন বাড়ি মারল পুষ্পর মাথায়। এবার আর টিকে থাকা যাচ্ছে না। ব্যথায় ককিয়ে উঠেছে মেয়েটা। ফর্সা দোবদোবে মুখটা ব্যথায় লাল হয়ে উঠেছে, রক্ত দিয়েও মাখো মাখো হয়ে আছে। ভারী আঘাতে এবার চোখটা বুজে আসছে, ঝাপসা লাগছে চারিপাশ। মারামারি গন্ডগোল হওয়ায় স্টেজে পারফর্ম করা যুবকরাও থেমে গেছে। সিকিউরিটি গার্ডরা সবাই মানুষের হট্টগোল হাতাহাতি থামাতে ব্যস্ত। প্রার্থ কেবলই নিজের গিটারটা নামাতে গেল ওইখানে কি হচ্ছে নিজে গিয়ে দেখবে বলে। ব্যাপারটা এখানেই ক্লিন আপ করা দরকার, তবে গিটারটা গলা থেকে সরাতে পারল না। তার আগেই দেখল পাশ থেকে অর্ণব লিটল প্রিন্সেস বলে ডেকে দৌড়ে যাচ্ছে সামনের দিকে। অর্ণবের এমন দৌড় দেখে ভ্রু কুঁচকে তাকালো সামনে। অর্ণবকে অনুসরণ করে তাকাতেই চোখে এলো রক্তাক্ত পুষ্পর মুখ। কপালের পাশ ঘেঁষে থুতনি অবধি চলে এসেছে রক্তের স্রোত। চোখ পিট পিট করে তাকাচ্ছে। ওকে ওইভাবে দেখে প্রার্থ গিটারটা ফেলেই দৌড় দিল। অর্ণব স্টেজ থেকে লাফিয়ে নেমে গিয়ে পুষ্পর কাছে গেল। ততক্ষণে পুষ্প হাঁটু গেড়ে বসে পড়েছে, মাথা ঝাঁকিয়ে সামনে তাকানোর চেষ্টা করছে, কিন্তু সব ঝাপসা। কষ্ট করে হলেও চোখটা খুলল। ঝাপসা চোখেই আবছা দেখা গেল প্রার্থর মুখ। প্রার্থকে আকুল হয়ে দৌড়ে আসতে দেখে ঠোঁট প্রসারিত হলো, মুখে অস্পষ্ট স্বরে আওড়ালো, প্রার্থ। অর্ণব পুষ্পর সাথে বসে পড়েছে, দুহাতে বাহু ধরে রেখেছে মাটিতে শুয়ে পড়া থেকে বাঁচাতে। পুষ্প প্রার্থ বলেই অর্ণবের হাতেই ঢলে পড়ল। পুষ্পর মুখে প্রার্থ নাম শুনে আপনা আপনি হাতটা ঢিলে হয়ে গেল। সামনে তাকালে দেখল প্রার্থ দৌড়ে এসে পড়েছে তাদের সামনে। প্রার্থ এসেই পুষ্পকে নিজের এক হাতের উপর রাখল, অন্য হাতে মুখে কয়েকটা চাপড় মেরে ডাকল তাকে, পুষ্প 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 উঠো। অর্ণব পুষ্পকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো, তাড়া দিয়ে বলল, পুষ্পকে কোলে তোলো প্রার্থ, চল এখান থেকে, ও সেন্সলেস হয়ে গেছে, কোলে তোলো জলদি। ততক্ষণে হৃদয়রাও এখানে এসে দাঁড়িয়েছে। তারা সকলে এখানে দেখে সিকিউরিটি গার্ডরা তাদের ঘেরাও করে রেখেছে, মানুষজনকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। প্রার্থ আর দেরি না করে পুষ্পকে কোলে তুলে নিল। সামনের রাস্তা পরিষ্কার করে দিল অর্ণবরা। প্রার্থ ওকে কোলে নিয়ে চলে গেল কমন রুমের দিকে। সেখানে গিয়ে সোফার উপর শুইয়ে দিল পুষ্পকে। প্রিয়া অন্তরা এদিকটাই ছিল। প্রার্থকে এভাবে কোলো করে পুষ্পকে আনতে দেখে তারাও পিছু পিছু এসে পৌঁছায় এখানে। প্রার্থ তাকে সোফায় শুইয়ে দিয়েই সরে আসলো। প্রিয়া গিয়ে পুষ্পর কাছে বসে কান্নারত অবস্থায় বোনকে ডাকলো বার কয়েক, বুবু বুবু কি হয়েছে তোমার? প্রার্থ ভাই বুবুর মাথা থেকে রক্ত বের হচ্ছে, কিছু করো। সবাই পুষ্পকে ঘিরে দাঁড়িয়ে। কার্তিক কোথা থেকে এক বোতল পানি এনে উপর থেকে ছিটিয়ে দিল পুষ্পর মুখে। তাতেও কাজ হলো না, জ্ঞান ফিরল না। হৃদয় ডাক্তারের সাথে কথা বলে এসে বলল, ডাক্তারকে ফোন করে দিয়েছি, আসতে একটু সময় লাগবে। প্রিয়া ভাইয়ার তো চোখে তাকিয়ে বলল, কিন্তু বুবুর তো জ্ঞান ফিরছে না, আমার ভয় করছে। কিছু করো না প্রার্থ ভাই, প্লিজ বুবুকে বাঁচাও। উপস্থিত সবাই পুষ্পকে নিয়ে বিচলিত হলেও তেমন কোন রেশ দেখা গেল না প্রার্থর মাঝে। চুপচাপ দাঁড়িয়ে পুষ্পর রক্তমাখা মুখে তাকিয়ে আছে নির্বিশেষ। প্রিয়াকে অমন কাঁদতে দেখে ধমকে উঠল প্রার্থ, চুপ কর, মরে যায়নি তোর বোন, এত কেন কাঁদছিস? এত সহজে রবে না ও, প্রথমে আমাকে জ্বালিয়ে মা রবে, এরপরেই না রবে। এতক্ষণের ভাইয়ার তো অসহায় চাহনি নিমিষেই বদলে গেল প্রিয়ার। সেখানে ভর করল বিস্ময় ও একরাশ বিষণ্ণতা। হৃদয় ধমকে উঠল প্রার্থকে, এটা কোন ধরনের কথা প্রার্থ? ও তোর বউ, একটু তো কেয়ার কর। মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে আছে, মাথা ফেটে গেছে, তোর কি একটুও খারাপ লাগছে না? অন্তও বলল, তুমি সবসময় পুষ্প আপুকে নিয়ে এত খারাপ কেন ভাবো ভাই? আপুর জ্ঞান নেই তবুও এগুলোই বলছো তুমি? প্রান্ত পুষ্পর শিয়েরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, প্রার্থ ভাই তুমি সত্যিই খুব বাজে। ফুল আপুকে শুধু কষ্টই দাও। তুমি জানো ফুল আপু তোমাকে কতটা ভালোবাসে? তুমি কেন এত কাঁদাও আমার আপুকে? প্রার্থ সবার প্রশ্ন এড়িয়ে গিয়ে অন্তকে স্বাভাবিক স্বরে বলে উঠল, অন্তপ্রিয় আর প্রান্তকে বাড়িতে নিয়ে যা। অন্তর কিছু বলার আগে প্রিয়া শক্ত গলায় বলল, কোথাও যাব না আমি বুবুকে ছেড়ে। হৃদয় ভাই ডাক্তারকে আরেকবার ফোন করুন না, দেখুন না কোথায় আছে। প্রার্থ এগিয়ে এলো, বলল গম্ভীর স্বরে, তোদের যেতে বলেছি যাবি, ব্যাস। প্রিয়াকে উদ্দেশ্য করে কথাটুকু বলে পুষ্পকে কোলে তোলার জন্য নিচু হলো হাত বাড়িয়ে। প্রিয়া হুট করে বলে ফেলল, ছোবে না তুমি, আমার বুবুকে একদম ছোবে না, তোমার কোন অধিকার নেই আমার বুবুকে ছোঁয়ার।
প্রার্থ পুষ্পকে না তুলে পিঠ সোজা করে দাঁড়ালো। সরু চোখে তাকিয়ে বলল, তুই আটকাবি আমাকে ওকে ছোঁয়া থেকে? দুই বোন সবসময় অধিকারের কথা বলবি না একদম। আমি অধিকার দেখালে টিকতে পারবে তোর বোন? সর সামনে থেকে। প্রিয়াকে তোয়াক্কা না করেই পুষ্পকে কোলে তুলে নিল। কপাল থেকে রক্ত পড়া এখনো বন্ধ হয়নি। প্রার্থ এক পলক পুষ্পর দিকে তাকিয়ে অন্তকে বলল, প্রিয়কে বাসায় নিয়ে যা। কার্তিক আমার সাথে আয়। প্রিয়া নাকচ করে বলল, আমি বাসায় যাব না এখন। তুমি বুবুকে কোথায় নিয়ে যাচ্ছ? মা রতে নিয়ে যাচ্ছি তোর বুবুকে। প্রিয়া ভয় আর্তনাদ করে উঠল। কি বলছো? ছাড়ো বুবুকে। তুমি পাগল হয়ে গেছো ভাইয়া, ছাড়ো বুবুকে। প্রিয়া এগিয়ে গিয়ে প্রার্থকে থামাতে নেয়। অন্ত এসে আটকে দেয় তাকে। হাত ধরে টেনে বলে, কিচ্ছু হবে না আপুর, তুই থাক এখানে। আপুকে হসপিটালে নিবে ভাই। প্রিয়া থামল অন্তর কথায়। পরপর হন্যে হয়ে বলল, তাহলে আমিও যাব। আমাকেও নিয়ে চলো। ততক্ষণে প্রার্থ বেরিয়ে গেছে রুম থেকে। পুষ্পকে কোলে করে নিয়ে নিজের গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। প্রিয়া হুট করে দৌড়ে এসে গাড়ির ভেতরে বসে বোনের মাথা নিজের কোলে তুলে নিল। তাড়াতাড়ি চলো ভাই, বুবুর কিছু হয়ে যাবে। প্লিজ তাড়াতাড়ি চলো। এখনো জ্ঞান ফিরছে না কেন? প্রার্থ আর কিছু বলল না। তপ্ত শ্বাস ছেড়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। পাশে বসেছে কার্তিকও। অর্ণব হোমদয়রা এখানেই থেকে গেল। এখানের ব্যাপারটা শর্ট আউট হওয়ার আগ পর্যন্ত তাদের এখানেই থাকতে হচ্ছে। ঝগড়া লাগার মূল কারণ এখনো জানা যায়নি। তবে অর্ণবরা মনে করছে তাদের বিপক্ষ দল রক রাইডার্সদের কাজ এটা। তাদের কনসার্টের 12টা বাজানোর জন্য লোক দিয়ে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। পুলিশ এসে গেছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অনেকে আহত হয়েছে, তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। এই স্পটটা এখন অনেকটাই খালি হয়ে গেছে। মানুষজনের ভিড় কমে এসেছে। কনসার্টও আজকের মতো শেষ হয়ে গেছে। ঘড়ির কাঁটা রাত এখন প্রায় 1টার ঘরে। অর্ণবরা এখানের সমস্ত ঝামেলা মিটিয়ে রওনা হয়েছে প্রার্থদের বাড়ির উদ্দেশ্যে। হসপিটালেই যেতে চেয়েছিল, কিন্তু পরে খবর এলো পুষ্পকে বাড়িতে নেওয়া হয়েছে। তাকে দেখতেই যাওয়া হচ্ছে সেথায়। প্রার্থর রুমে বসে আছে সকলে। পূর্ণিমা বেগম থেকে শুরু করে অহনা বেগম, আশরাফ চৌধুরী, এমনকি পুষ্পর মা বাবাও উপস্থিত। তারা পুষ্পর এমন কথা শুনে ছুটে এসেছে এই মাঝরাতে। পুষ্পর মা পূর্ণতা বেগম ক্ষণে ক্ষণে কাঁদছে। মেয়ের মাথায় পায়ে ব্যান্ডেজ দেখে বুকটা পুড়ে যাচ্ছে। কত চঞ্চল মেয়েটা, তার কেমন নিস্তেজ হয়ে আছে। পুষ্পর বাবা প্রত্যয় আহসান মেয়ের মাথার কাছে বসে আছে। পুষ্প এখন গভীর ঘুমে আচ্ছন্ন। হসপিটালে জ্ঞান ফিরতেই বাড়িতে আসার জন্য পাগলামো করছিল। প্রার্থ অবশ্য আজ রাতেই বাড়িতে আনত না তাকে, কিন্তু বোকামি করে বসেছে প্রিয়া। বাড়িতে ফোন করে সকলকে জানিয়ে দিয়েছে। তখন পূর্ণিমা বেগম কেঁদে কেটে ছেলেকে বলেছে, হয়তো তাকে হসপিটালে নিয়ে যাও, নয়তো পুষ্পকে বাড়িতে আনো। সে দেখবে তার মেয়েকে। প্রার্থ বাধ্য হয়েই বাড়িতে নিয়ে আসলো। তবে বাড়িতে আসার আগে ডাক্তার করা ডোজের ওষুধ দিয়েছে, যার কারণে এখন বেহুশের মতো ঘুমোচ্ছে। না হয় ব্যথায় হয়তো ঘুমাতেই পারত না মেয়েটা। কপালের কাছে লেগেছে, মাথার পেছনে বাড়ি লেগেছে, হাতেও মোটা লাঠির বাড়ির দাগ বসে গেছে, পায়ের বুড়ো আঙ্গুলটা মানুষের যাতায় প্রায় থেতলে গেছে। ডাক্তার বারবার প্রপার রেস্টে থাকতে বলেছে। কয়েকদিন বেড রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। অর্ণবরা প্রার্থদের বাড়িতে পৌঁছালো রাত 1টার একটু পরে। প্রার্থ তখন ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। পুরো গোলাপি ঠোঁটটা সিগারেটের আগুনে পুড়ে কালচে হয়ে গেছে। বড় বড় চুলগুলো বাতাসের দমকায় উঠছে। সিগারেটটাও বাতাসের কারণে তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে দেখল অর্ণবরা গাড়ি থেকে নেমে ভেতরে আসছে। কিন্তু প্রার্থর কোন হেলদোল দেখা গেল না। সেখানে দাঁড়িয়েই আপন মনে সিগারেট টানছে। নিচে যাওয়ার প্রয়োজন বোধ করল না হয়তো। হৃদয়রা বাড়ির ভেতরে এসে দেখল সবাই পুষ্পকে ঘিরে আছে। টুকটাক কথা বলছে, কি করে দুর্ঘটনাটা হলো, পুষ্পর কি করে লাগলো, এইসবি আর কি। অর্ণবরা সেখানে কার্তিক সহ সবাইকে পেলেও প্রার্থকে দেখতে পেল না। তবুও একটু বসে সবার সাথে খানিকক্ষণ করা বলল তারা। অর্ণব আস্তে করে উঠে বেরিয়ে গেল রুম থেকে। মিউজিক রুমে প্রার্থকে খুঁজে না পেয়ে সোজা চলে গেল ছাদের দিকে। ছাদে এসে দেখল একপাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে সে। নিচে আরেকটা খাওয়া সিগারেট, যেটায় আগুন এখনো অবশিষ্ট রয়েছে, নিভে যায়নি পুরোপুরি। প্রার্থর পিঠ ছিল অর্ণবের দিকে ঘোরা। অর্ণব প্রার্থর সোজাসুজি পেছনে দাঁড়িয়ে বলল, তুই এখানে কেন? হঠাৎ শব্দে একটু নড়ল না অব্দি সে। যেভাবে ছিল সেভাবেই রইল, যেন তার আগে থেকেই জানা ছিল অর্ণব এখানে আসবে। প্রার্থ এবার পিছনে ঘুরে গেল। হাওয়ায় ধোয়া ছেড়ে বলল, তো আমার কোথায় থাকার কথা? এটা কি আমাকে বলতে হবে? চাইলে বলতে পারিস। অর্ণব বিরক্তিতে মুখে সূচক শব্দ বের করে বলল, এমন কেন করিস বাল? তুই জানিস না তোর কোথায় থাকা উচিত? তোকে তো বললাম, তুই বল আমার কোথায় থাকা উচিত। তোর এখন পুষ্পর কাছে থাকা উচিত। প্রার্থ সিগারেটে শেষ টান দিয়ে নিচে ফেলে দিল।
গাল ভরতি ধোয়া বের করল। হাওয়ায় মিলিয়ে গেল সেই সাদা ধোয়া। রেলিংয়ের সাথে পিঠ এলিয়ে দিল। চুলগুলো ঠেলে আকাশের পানে চেয়ে বলল, ওর কাছে সবাই আছে, কিন্তু ওর তো সবচেয়ে বেশি তোকে প্রয়োজন। প্রার্থ ঘাড় সোজা করে তাকালো ওর দিকে। ভ্রু কুঁচকে বলল, কেন? আমি ডাক্তার? অর্ণবের বিরক্তি বাড়ল। চোখ মুখ কুঁচকে বলল, ধুর বা ল, এত তোত্তারা কেন ভাই তুই? প্রার্থর নির্লিপ্ততা জবাব, আমি তোত্তারা তাই আমি তোত্তারা। ভাই মাফ কর, আমি জীবনেও কথায় পারবো না তোর সাথে। এখন নিচে চল। কেন? আন্টি ডাকছে তোকে। প্রার্থ আর কথা বাড়ালো না। অর্ণবকে রেখেই নিচের দিকে গেল। অর্ণব কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। হয়তো সৃষ্টিকর্তার কাছে অভিযোগ জানালো শত শত। নিজের মনে নানান কথা ভেবে ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভারী শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে নিজেও চলে গেল নিচের দিকে। প্রার্থ রুমে এসেই মাকে শুধালো, ডেকেছিলে মা? পূর্ণিমা বেগম বললেন, না ডাকিনি। কিন্তু তুই কোথায় গিয়েছিস? একটু বস না ওর কাছে, তোর ছোটমা তোকে খুঁজছিল। প্রার্থ পূর্ণতা বেগমের কাছে গিয়ে দাঁড়ালো। ভদ্রমহিলা কাঁদছেন। প্রার্থ সান্ত্বনা বাণী দিয়ে বলল, কাঁদছ কেন ছোটমা? কিছু হয়নি ওর, ঠিক হয়ে যাবে 2 দিনেই। পূর্ণতা কান্নামাখা স্বরে বললেন, ভালো লাগছে না রে প্রার্থ, আমার এত চঞ্চল মেয়েটাকে এভাবে দেখতে ভালো লাগছে না। তোদের বিয়ের পর থেকে আমার সাথে ভালো করে কথাও বলে না মেয়েটা। জানি না কেন এত অভিমান আমার উপর। পূর্ণতার কথায় প্রার্থ তাকালো পুষ্পর দিকে। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলল, কেন কথা বলে না? পূর্ণিমা বেগম ছেলেকে বলে উঠল, ওসব কথা থাক না এখন। পূর্ণ, তুই প্রত্যয়কে নিয়ে একটু বিশ্রাম কর। সারাদিন কাজের জন্য দৌড়াদৌড়ি করিস, এখন নিশ্চয়ই ক্লান্ত। একটু ফ্রেশ হয়ে নে, আমি দেখছি ওকে। অহনা, তুইও যা, কাল তো অফিসেও যাবি। একটু বিশ্রাম কর তোরা সবাই। প্রার্থমাকে উদ্দেশ্য করে বলল, তুমিও যাও, এখানে তোমাকে থাকতে হবে না। প্রিয় দেখে নিবে ওকে। কথার মাঝে ফোড়ন কাটল অর্ণব আর হৃদয়। প্রিয়া কেন থাকবে? তুই থাকলেই তো হবে। তাই তো, প্রিয়াও ক্লান্ত। মেয়েটাকে দেখেছিস কেমন ঝিমিয়ে গেছে। তুই থাক পুষ্পর কাছে, এমনিতেও ডাক্তার ওষুধ দিয়েছে, উঠবে না আর রাতে। তুইই থাক এখানে, সবাই একটু বিশ্রাম করুক। প্রার্থ প্রিয়াকে জিজ্ঞেস করল, প্রিয় তুই থাকতে পারবি এখানে? হৃদয় প্রিয়াকে চোখ দিয়ে বারবার ইশারা করছে যেন সে বলে যে পারবে না থাকতে। প্রিয়া বুঝে ফেলল তার ইশারা। মাথা ঝাঁকিয়ে বলল, আমি মনে হয় পারবো না ভাই, অনেক ক্লান্ত লাগছে। পূর্ণতা বেগম বললেন, তোরা সবাই ঘুমা গিয়ে, আমি থাকছি ওর পাশে। তোরা তো সবাই ক্লান্ত, প্রয়োজন নেই, আমিই থাকছি, তোমরা যাও। প্রার্থর কথায় আরো কিছু বলবে তার আগে হৃদয় তাড়া দিয়ে সবাইকে বুঝিয়ে শুনিয়ে বের করে দিল ঘর থেকে। সবাই একে একে বেরিয়ে গেছে, বাকি বন্ধুরাও বেরিয়ে গেল। রকি যাওয়ার আগে বলে গেল, তুই আবার ঘুমিয়ে যাস না, একটু খেয়াল রাখিস নিজের বউয়ের। প্রার্থ কিছু বলল না। দরজা আটকে দিয়ে পুষ্পর সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত মুখটার দিকে। ফর্সা নাক মুখ এখনো লাল হয়ে আছে। ফোলা ফোলা গালগুলো বেশি ফোলা দেখাচ্ছে না এখন, যেন দুদিনেই শুকিয়ে গেছে অনেকটা। প্রার্থ আজকাল শুধু পুষ্পকে দেখেই যায়, ভেতর থেকে কথা আসতে চায় না। মন তো চায় সবসময় অপমানের উপরে রাখতে, কিন্তু সহজে ভেতর থেকে সেসব কথা বের হতে চায় না। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে ঝুঁকে পড়ল পুষ্পর উপর। বন্ধ চোখের দিকে চেয়ে বলল, কবে মুক্তি দিবি আমায়? কেন এসেছিস আমার জীবনে? আমি তো তোকে চাই না আমার লাইফে। তাহলে সব জেনেও কেন এলি? মারতে নাকি মরতে? জীবনে এসে যখন পড়েছিস তাহলে কষ্ট তো তোকে পেতেই হবে। একটা সময় এই প্রার্থ চৌধুরীর দেওয়া কষ্টগুলো সহ্য করতে পারবি না, তখন ছেড়ে যেতেই হবে। ততদিন না হয় কষ্ট পেতে থাক। কথাগুলো বলেই সোজা হয়ে দাঁড়ালো। বালিশ নিয়ে সোফায় গিয়ে শুতে হবে এখন। আচানক কেমন গোঙানির মতো শব্দ হলো। প্রার্থ পেছনে ঘুরে দেখে পুষ্পর ঠোঁট নড়ছে। কিছু বলছে হয়তো। প্রার্থ বালিশটাকে রেখে পুষ্পর কাছে গেল। তবুও ভালোভাবে বুঝতে পারল না সে কি বলছে। আস্তে ধীরে নিচু হয়ে পুষ্পর মুখের কাছে কান নিল। অস্পষ্ট আওয়াজ এলো কানে। পুষ্প গোঙানোর মতো করে বলছে, প্রার্থ ভাই প্রার্থ। নিজের নাম শুনে মাথা সোজা করল প্রার্থ। বুকের কোথাও লাগলো হয়তো। মাথা সোজা করাই মুখোমুখি হলো দুজন। দুজনের মুখের সাথে মোটে 2 ইঞ্চির মতো দূরত্ব। পুষ্পর গরম শ্বাস এসে লাগছে মুখে। এত সামনে থেকে পুষ্পর মুখটা একটু অন্যরকমই লাগলো। প্রার্থ চেয়ে রইল সেই মুখে। পুষ্প আবার অস্পষ্টে বলে উঠল, পানি পানি। প্রার্থ স্পষ্ট শুনল পানির কথা। হুট করে উঠে পড়ল পুষ্পর উপর থেকে। শুকনো ঢোক গিলে পানি খুঁজতে লাগলো। টেবিলের উপর পানি দেখে সেটা নিয়ে গ্লাসে ঢেলে পুষ্পর সামনে আসলো। কিন্তু পুষ্পর চোখ খোলা নেই। বেহুসের মতো ঠোঁট নাড়াচ্ছে শুধু।
প্রার্থ কি করবে বুঝতে পারছে না। ডাকবে কি পানি খেতে? পুষ্পি তো চাইল, হয়তো পিপাসা পেয়েছে। নিজের মনেই দেনামোনা করে সিদ্ধান্ত নিল ডাকবে। মাথা নিচু করে আস্তে করে ডাকল, পুষ্প, পুষ্প উঠো, পুষ্প। পুষ্পর সাড়া নেই। প্রার্থ এবার তার গালে হাত রেখে আলতো চাপড় দিল গালে। গাল হাত দিতেই টের পেল পুষ্পর মুখ গরম হয়ে আছে, স্বাভাবিকের তুলনায় একটু বেশিই গরম। গাল থেকে সরিয়ে আনা হাতটা আবারও গালে রাখল। ভালোভাবে ধরতেই বুঝতে পারল জ্বর এসেছে। তাপমাত্রা অনেকটাই বেশি শরীরের। পুষ্প এখনো পানি পানি করছে। প্রার্থ আবারও মুখে হাত দিয়ে ডাকল, ফু। মুখে আসা কথাটাকে আটকে নিল। এই নামে সে এখন ডাকে না, তবুও হুটহাট মুখ থেকে বেরিয়ে আসতে চায়। মুখে আসা কথাটুকু গিলে ফের ডাকল, পুষ্প উঠো, পানি দেব। পুষ্প হালকা করে চোখটা খুলল। চোখের সামনে কিছুই পরিষ্কার নয়। আস্তে আস্তে একটু করে খুলতে আবছা অবয়ব দেখতে পেল শুধু। ওইটুকু দেখেই মনে হলো এটা প্রার্থ। ব্যথায় জর্জরিত মুখ নিয়েই একটু হাসল। উচ্চারণ করল, প্রার্থ। প্রার্থ পুষ্পর ঘাড়ের নিচে হাত দিয়ে শোয়া থেকে উঠালো। মুখের সামনে পানির গ্লাস নিয়ে বলল, পানি খা। পুষ্প হয়তো খুব কষ্টে এক ঢোক পানি গিলল। এরপর আবার শুইয়ে দিল। প্রার্থ ওর গায়ে কাঁথা টেনে চলে আসতে চাইল। পুষ্প তার রুগ্ন হাতটা দিয়েই ধরল প্রার্থর হাত। পুষ্পর হাতটা এত গরম, তার হাতের গরম ভাব প্রার্থর হাতেও লাগছে। পুষ্প হাত ধরায় প্রার্থ পেছনে ঘুরে শক্ত কণ্ঠে বলল, কি চাই? পুষ্প আধো আধো চোখে তাকিয়ে আধে স্পষ্টে বলল, আপনি কেন ছেড়ে যান আমায়? কেন আমার জন্য একটুও মায়া হয় না আপনার? কেন এত অবহেলা? না চেয়েও পেয়ে গেছেন বলে? তাই বলে এতটা অবহেলা? আমাকে কি মানুষ মনে হয় না? আমার ভালোবাসা কি ভালোবাসা মনে হয় না? বলুন না। এতটুকু কথা বলতে অনেকটা সময় লেগে গেল তার। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। বারবার আটকে আটকে বলছিল কথাগুলো। চোখের দুপাশ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল কান অবধি। আরও চেয়ে থাকা দুষ্কর হয়ে পড়ল। আধো খোলো চোখ দুটো বুজে গেল আপনা আপনি। গায়ে কম হলেও 103 বা 104 ডিগ্রি জ্বর। পুরো শরীর তাপে পুড়ে যাচ্ছে। পুষ্পর হাতের মুঠোয় ধরে রাখা প্রার্থর হাতটাও তাপে ঝলসে যাওয়ার উপক্রম। প্রার্থ নিজের অন্য হাতটা দিয়ে পুষ্পর নরম গরম হাতটা ধরে ছাড়িয়ে নিল। খাটের উপর আলগোছে রেখে দিল হাতটা। পুষ্প প্রশ্ন তো করেছে অনেকগুলোই, কিন্তু উত্তরের আশায় রইল না। প্রশ্নগুলো করেই তলিয়ে গেল ঘুমে। শরীরের বাধা জ্বর নিয়ে আর জেগে থাকতে পারল না। সায় দিল না শরীর। ক্লান্তিতে তলিয়ে গেল ঘুমের রাজ্যে। প্রার্থ আনমনেই পুষ্পর নিষ্পাপ মুখটার দিকে চেয়ে রইল কিক্ষণ। নজর এড়ালো না চোখের কোণ দিয়ে বেয়ে পড়া নোনা জলটুকুও। জলধারা দুপাশ দিয়েই গড়িয়ে কান অবধি এসে ঠেকেছে। প্রার্থ একবার হাত বাড়ালো পানিটুকু মুছে দেওয়ার জন্য। পরক্ষণেই আবার হাতটা গুটিয়ে নিল। মন চাচ্ছে ওখানটা একটু ছুঁয়ে দিতে, ওই পানির রাশিটুকু হাত দিয়ে মুছে দিতে, কিন্তু মস্তিষ্ক সায় দিল না। সেথায় শুধু বাজতে থাকলো ঘৃণার বাজনা। সহ্য করতে না পারার সুর। এখন তো সহ্য হয় না এই মেয়েকে, তাহলে কেন তার চোখের পানি মুছিয়ে দিবে? কেন তার অসুস্থতায় তার খেয়াল রাখবে? কোন প্রয়োজন নেই এসব আজাইরা কাজ করার। যে ভালোবাসে তাকে কষ্ট পেতেই হয়। প্রার্থ তো তাকে বলেনি যে আয় আমাকে ভালোবাসো। সে কেন জেনে শুনে স্রোতে ভাসা নদীতে পা ফেলেছে? নদী তো তাকে টেনে নিবেই। স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে বহুদূর, যেখান থেকে ফেরার কোন পথ নেই। হয় ভেসে যাও নয় ডুবে মরো। এসব ভেবে ভেবে হাতটা গুটিয়ে নিল আরও একটু। চলে যেতে চাইল এখান থেকে, কিন্তু চোখ দুটো আটকে রয় সেই অশ্রুধারায়। কেমন চিকচিক করছে বেয়ে পড়া পানির জায়গাটা। আস্তে ধীরে নিজে থেকেই হাত চলে গেল সেখানে। খুব সযত্নে বুড়ো আঙ্গুলটা ছুঁয়ে দিল চোখের কোণায়। আলতো ছেঁয়ায় মুছে নিল অশ্রুজল। অন্য পাশের চোখটাও বুড়ো আঙুল দিয়ে মুছিয়ে দিল। মুখে হাত দিলে বুঝতে পারল ঠিক কতটা গরম তার পুরো শরীর। অথচ ক্ষণে ক্ষণে কাঁপছে শরীর। চিকন গোলাপি ঠোঁট জোড়াও সমানতালে কাঁপছে। একটা ব্ল্যাঙ্কেট পুষ্পর গায়ে আগে থেকেই দেওয়া ছিল। কাবার্ড থেকে আরেকটা এনে সেটাও উপর দিয়ে দিয়ে দিল যাতে শীত কম লাগে। গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়েই প্রার্থ চলে গেল সোফায় ঘুমানোর জন্য। এর থেকে বেশি এখন সে আর করতে পারবেন না। মনে বলল, প্রার্থ চৌধুরীর সেবা কখনোই পাবি না প্রাপ্তি এহসানা। শুধুমাত্র মায়ের জন্য তোকে টলারেট করছি। একদিন তোকে আমার জীবন থেকে বের করে দেব, মুছে ফেলবো তোর নাম। ইউভান প্রার্থ চৌধুরীর নামের পাশে আর প্রাপ্তি এহসানা পুষ্প নামটা থাকবে না। চিরজীবনের জন্য মুছে ফেলবো তোর এই নাম। সকালের শীতল শীতল পরিবেশ। বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজ। হয়তো বৃষ্টি হবে। খুব একটা সময় হয়নি সকাল হয়েছে। ভোর সকাল বলা যায়। এই ভোরেই পুষ্পর ঘুম ভেঙে গেল। চোখ খুলে প্রথমে এদিক ওদিক তাকালো। বুঝতে পারল এটা প্রার্থর রুম। দেয়াল ঘড়িটায় দেখতে পেল সবে 5:30 বেজেছে। পুষ্প শুয়া থেকে উঠে বসতে চাইল, কিন্তু মাথাটা এত ভার লাগছে ঠিকঠাক উঠে বসতেও কষ্ট হচ্ছে।
কপালে হাত রাখলে বুঝল মাথায় ব্যান্ডেজ। মনে পড়ে গেল কালকের সব ঘটনা। কিছুক্ষণ চোখ বুজে বসে রইল বিছানায়। মাথাটা প্রচণ্ড ভার, হালকা ব্যথাও অনুভব করছে। চোখটা খুলে সামনে তাকাতে দেখল প্রার্থ সোফায় শুয়ে আছে। গায়ের কাঁথাটা পড়ে আছে নিচে। হয়তো শীত করছে। একদম কাচুমাচু হয়ে শুয়ে আছে। পুষ্প উঠল ওর গায়ে কাঁথা দিয়ে আসতে, কিন্তু শরীর সায় দিল না। মাথাটা ভারের জন্য হাঁটতে কষ্ট হচ্ছে। আবার পায়ের ব্যথা, পায়ের আঙ্গুলটায়ও ব্যথা। এরকম ব্যথা নিয়েই নিজের এক প্রকার জোর খাটিয়ে খুঁড়িয়ে হেঁটে গেল প্রার্থর কাছে। কাঁথাটা উঠিয়ে জড়িয়ে দিল তার গায়ে। প্রার্থর চুলগুলো একটু বড় বড় থাকায় অগোছালো হয়ে পড়ে আছে সমস্ত কপাল জুড়ে। মন চাইল চুলগুলোকে একবার হাত দিয়ে গুছিয়ে দিতে। হাতটা এগোলোও, কিন্তু পরক্ষণেই আবার গুটিয়ে নিল। দরকার কি এত যত্ন করার? যে যত্ন ভালোবাসার মর্ম বুঝে না তাকে অযত্নে রাখাই উচিত। অযত্নে থাকতে থাকতেই একদিন বুঝবে যত্নে থাকার মর্ম। পুষ্প ঘুরে পা বাড়ালো চলে যাওয়ার জন্য। অমন সময় দরজায় টোকা দিল পূর্ণিমা বেগম। প্রার্থকে ডেকে ডেকে বলছে, প্রার্থ, প্রার্থ বাবা উঠেছিস? দরজাটা খোল। পুষ্প উঠেছে? কিছু লাগবে ওর? বড়াম্মুর গলা শুনে পুষ্পর চোখ বড় বড় হয়ে গেল। প্রার্থ তো সোফায় ঘুমিয়ে। বড়াম্মু এসে দেখলে কি ভাববে যে বিয়ের এতদিন পরেও তারা আলাদা ঘুমায়? কষ্ট পাবে তো। পুষ্প ঘুরে ডাকল প্রার্থকে। কণ্ঠ যথাসম্ভব ধীর করে বলল, প্রার্থ, প্রার্থ ভাই, শুনছেন? উঠুন। পুষ্পর হাতের ঝাঁকুনি আর ডাকে চোখ মেলে তাকালো প্রার্থ। চোখের সামনে পুষ্পর মুখ দেখে লাফিয়ে উঠে বসল। ওকে এত কাছে দেখেই রেগে গেল। ভ্রু কুঁচকে দাঁত খিঁচে বলল, তুই এখানে কেন? তুই না অসুস্থ? তারপরও আমার কাছে কেন এসেছিস? সব সময় কাছে আসার বাহানা খুঁজিস? অসুস্থ শরীর নিয়েও এখানে এসে দাঁড়িয়ে আছিস? পুষ্প সোজা হয়ে দাঁড়ালো। রাগে ক্ষোভে হাত দুটো মুঠোয় পুরে নিল। দাঁতে দাঁত চাপল কথাগুলো হজম করার জন্য, কিন্তু হল না। সাত সকালে এমন বিষাদময় কথা কারি বা হজম হয়? কিছু বলবে তার আগে আবার ডাক পড়ল বাইরে থেকে। প্রার্থ যেতে চাইল দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু পুষ্প আটকে দিল তার কঠোর কথার বানে। দাঁতে দাঁত লাগিয়ে বলল, এজন্যই ডাকছিলাম। আপনার কাছে আসার জন্য বাহানার প্রয়োজন নেই আমার। বিয়ের পর একবারও দেখেছেন আপনার কাছে যাওয়ার জন্য বাহানা খুঁজেছি বা আপনার পাশে গিয়ে ঢলাঢলি করেছি? সব সময় নেগেটিভ মাইন্ড নিয়ে কেন ঘুরেন? আল্লাহ মাথা তো দিয়েছে, তবে ঘটে ঘিলু দেয়নি মনে হয়। আপনার কি মনে হয় আমি এতটাই নির্লজ্জ? আপনি, হয়েছে তোর? বকবক থেমেছে? তাহলে আমি গিয়ে দরজাটা খুলে আসতাম। প্রার্থর কথায় পুষ্প থেমে গেলেও আবার ক্ষেপে উঠল। বলল, না হয়নি। একটা বিষয় আগে ক্লিয়ার করে দেই। এখানে এসেছিলাম আপনাকে ডাকতে। বড়াম্মু আপনাকে সোফায় দেখলে খারাপ ভাবতে পারে, টেনশনে পড়তে পারে, যেটা বড়াম্মুর জন্য মোটেও ভালো নয়। সেজন্য ডাকতে এসেছিলাম। ওইখান থেকে ডাকলে শুনতেন না, এজন্য এখানে এসেছি। আপনাকে দেখার জন্য বা আপনার কাছে আসার জন্য নয়। আমি আগেও বলেছি আমি ভালোবাসার জন্য ভিখারি হব না, নির্লজ্জ হব না। চাইলে আমাকে মেনে নিবেন, না চাইলে না নিবেন, তবুও আমার উপর বাজেভাবে আঙ্গুল উঠাবেন না। আপনার এত অপমান সহ্য করে এখনো এখানে আছি শুধুমাত্র বড় আম্মুর অসুস্থতার জন্য। এর বেশি ভাবার দরকার নেই। সুযোগ দিয়েছিলাম, সেটার ডেট ওভার হয়ে গেছে। সময় এলে আমি নিজে আপনার জীবন থেকে, এই পরিবার থেকে অনেক দূরে চলে যাব। বারবার আমাকে হে করার চেষ্টাও করবেন না। যান, বালিশ কাঁথা বিছানায় রেখে দরজা খুলে দিন। এত বড় একটা ভাষণ দিয়ে ঘুরে গেল চলে যাওয়ার জন্য। অসুস্থ শরীর নিয়ে এই কথাটুকু খুব কষ্ট করে বলল। মাথা প্রচণ্ড ব্যথা ভার থাকা সত্ত্বেও কঠোরভাবে দাঁড়িয়ে কঠোরতা বজায় রেখেই বলেছে কথাগুলো। পুষ্প ঘুরতেই প্রার্থ তার হাতের বাহু ধরে জোরে টান দিয়ে নিজের দিকে ঘুরালো। পুষ্পর মাথা চক্কর কেটে উঠল সাথে সাথে। দুহাতে চেপে ধরল মাথা। প্রার্থ দাঁতে দাঁত চেপে বলল, একটা থাপ্পড় দিলে না সব বড় বড় ডায়লগও বেরিয়ে যাবে? আমার সামনে একদম ডায়লগও দিবি না। তোর গায়ে হাত তুলতে দুবারও ভাবব না আমি। পুষ্প নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, জানি আমি, আপনি গায়ে হাত তুলতে পারবেন জানি, কিন্তু আমি ভয় পাই না মিস্টার ইউভান। নিজেকে খুব বড় কিছু মনে করবেন না কখনোই। উপরে উঠতে উঠতে হুট করে মারতে পড়তে সময় লাগবে না। এখন আপনার যদি ঝগড়া করার ইচ্ছে থাকে তো একা একা বকবক করুন। আমাকে আর একটা কথাও বলবেন না। যদি ইচ্ছে হয় দরজাটা খুলে দিয়েন। বড়াম্মু হয়তো এখনো দাঁড়িয়ে আছে বাইরে। কথাটুকু বলে পুষ্প আস্তে আস্তে হেঁটে চলে গেল বিছানার কাছে। প্রার্থ দুহাত মুঠো করে নিল। হাতের রগগুলো ফুলে উঠল। চোয়াল শক্ত করে আছে। রাগে গলার রগগুলোও ফুলে উঠেছে। কপালে চুলের আড়ালে ফুলে উঠেছে নীল রগগুলো। আজকাল পুষ্পকে ঠিকঠাক চিনতে পারছে না প্রার্থ। কাল রাতেও তার ভালোবাসা পাওয়ার জন্য কতটা আকুতি জানালো, অথচ আজ সকালেই সব চেঞ্জ হয়ে গেল। এত বড় বড় কথা ফুটে গেল মুখে।
এত কিছুর পরও প্রার্থ আর পুষ্পকে কিছু বলল না। বাইরে মা দাঁড়িয়ে আছে, এখন কোন ঝামেলা করলে সমস্যা হবে। তাই দুবার বড় বড় শ্বাস নিয়ে গেল দরজা খুলতে। দরজার ওপাশে কাউকে পেল না। পূর্ণিমা বেগম হয়তো ডেকে সাড়া না পেয়ে আবার চলে গেছে। প্রার্থ আর দরজা আটকালো না, খোলা রেখেই ঢুকলো ঘরে। পুষ্পকে এখন কয়েকটা কথা না বললেই নয়। কিন্তু পুষ্পর দিকে তাকাতে দেখল পুষ্প দুহাতে মাথার দুপাশ ধরে আছে। হয়তো মাথায় ব্যথা করছে। শরীর অসুস্থ বলে আর কিছু বলল না। এখন নিজেরও ওর সাথে কথা খরচ করতে ইচ্ছে করছে না। তাই বেরিয়ে গেল রুম থেকে। মিউজিক রুমে বসে একটু শান্তির খোঁজ করবে এখন। বেলা একটু গড়িয়েছে। সময় এখন ঘড়ির কাঁটায় প্রায় 8টা। ড্রয়িং রুমে সকলে বসে আছে। পুষ্প এসেছে। পূর্ণতা বেগম দেখা করতে গিয়েছিলেন, তখনই মাকে বলে নিচে এসেছে। রুমে বসে থাকতে আর ভালো লাগছিল না। ময়ের সাহায্যে নিচে নেমে এসেছে। পূর্ণিমা বেগম এবং প্রত্যয় সাহেব আজকেই চলে যাবেন। মেয়ের অসুস্থতায়ও থাকতে পারছেন না তারা। দুজনেই চাকুরিজীবী। পুষ্পর বাবা একজন সরকারি কর্মকর্তা এবং মা একটা হাই স্কুলের টিচার। দুজনেরই ছুটি মঞ্জুর হবে না। তাই তাদের যেতেই হবে নিজেদের কাজে। সময় হয়ে এসেছে চলে যাওয়ার। একটু পরেই বেরিয়ে যাবে তারা। সবার কথাবলার এক ফাঁকে পুষ্প বলে উঠল, আম্মু আমি বাসায় যাব। আমাকে বাসায় নিয়ে চলো। উপস্থিত সকলের চোখ গিয়ে পড়ল পুষ্পর উপর। পূর্ণতা বেগম বললেন, কেন রে? এ সময় তোকে বাড়িতে নেই কিভাবে? বাড়িতে তো কেউ থাকবে না। আমি তোর বাবা, সারাদিন কাজের জন্য বাইরে থাকব। প্রিয়া তোকে একা দেখে রাখতে পারবে না। এখানে আপা আছে, প্রার্থ আছে, সবাই আছে, তোর খেয়াল রাখতে পারবে। আর কয়েকটা দিন থাক, একটু সুস্থ হ, তখন এসে নিয়ে যাব। কেমন? পুষ্প শুনতে চাইল না কথা। মাথা নিচু করে মন খারাপ করে বলল, আমি বাসায় যাব আম্মু। আমাকে নিয়ে চলো। আব্বু আমি বাসায় যাব। প্রত্যয় সাহেব মেয়েকে প্রশ্রয় দিলেন। বললেন, পূর্ণ ও যখন যেতে চাইছে তাহলে নিয়েই যাই। কিন্তু পুষ্প আমাকে একটা কথা বল, তোর এখানে থাকতে খারাপ লাগছে? প্রার্থ তোর সাথে খারাপ ব্যবহার করে? এবার সবার চোখ আটকালো প্রত্যয়ের দিকে। ভদ্রলোক প্রথমেই চাননি তার মেয়ের সাথে প্রার্থর বিয়ে হোক। তবুও ওই অসুস্থ মানুষটা আর তার স্ত্রীর জন্য বিয়ে দেওয়া। এখন মেয়ে যদি একবার বলে সে এখানে থাকবে না, তাহলে ভদ্রলোক আর এক মুহূর্তও দেরি করবে না। মেয়ে যা চাইবে এবার তাই হবে। পূর্ণিমা বেগমও পুষ্পকে প্রশ্ন করল, তুই হঠাৎ যেতে চাইছিস কেন রে মা? তোর কষ্ট হচ্ছে এখানে থাকতে? প্রার্থ কিছু বলেছে? পুষ্পর চোখ টলটল করছে। চোখ লুকাতে মাথা নিচু করল। বলল, তেমন কিছু না। আমার এলাচির কথা মনে পড়ছে। আমি এলাচির কাছে যাব। সবার জানে জান এলো। সবাই ভেবেছে কি না কি হয়েছে। কিন্তু সে তো তার এলাচির জন্য মন খারাপ করে আছে। প্রিয়াও একই কথা বলল। আমারও রে বুবু। এলাচিটাকে কতদিন হয় দেখি না। অন্তপ্রিয়ার মাথায় টোকা দিয়ে বলল, কতদিন হয় আবার? দুদিনই তো হলো তোরা এখানে এসেছিস। প্রিয়া মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল অন্তর উপর, তুমি চুপ করো অন্ধের বাচ্চা। তুমি কি বুঝবে আমাদের ভালোবাসা? এলাচিকে ছাড়া আমরা একদিনও থাকতে পারি না। সেখানে দুদিন আমাদের কাছে অনেক কিছু। পূর্ণিমা বেগম বললেন, হয়েছে, তোরা থামো। আমি এলাচিকে আনার ব্যবস্থা করছি। অন্ত বলল, কিন্তু প্রার্থ ভাই তো ওটাকে পছন্দ করে না। যদি আবার রাগ করে? প্রিয়া আবার চেতে উঠল, ওই অন্ধের বাচ্চা। ওটা বললি কেন? ওটা কি শব্দ? ওর নাম এলাচি। নাম ধরে ডাকবি। একদম এটা ওটা বলবি না। অন্তপ্রিয়ার মাথায় আরেকটা থাপ্পড় মেরে বলল, তুই আমাকে তুই তুই করে ডাকলে আমিও ওটাকে এটা ওটাই বলেই ডাকবো। ফেলটুস কোথাকার। অন্ধের বাচ্চা। প্রিয়া তেড়ে যেতে চায়। তার আগেই মেয়েকে ধমকে উঠলেন পূর্ণতা এবং প্রত্যয়। চুপ কর প্রিয়া। দিন দিন অসভ্য হচ্ছিস। ও তোর বড় না? তুই করে কেন কথা বলিস? প্রত্যয়ও বললেন, প্রিয়া আমরা তোকে এরকম শিক্ষা দেইনি। সরি বল অন্তকে। আর কখনো তুই বলবি না। অন্তই আবার বকা খাওয়া থেকে বাঁচাতে চাইল প্রিয়াকে। বলল, সমস্যা নেই আঙ্কেল। ও মজা করে আমার সাথে। এসব নিয়ে আমি মাইন্ড করি না। আপনি বইকেন না। প্রিয়া বিড়বিড় করে বলল, ঢং নিজে বকা খাইয়ে নিজেই আসে তেল দিতে। হুহ। সবার কথা থেমে গেলে পুষ্প আবারও বলল, আমার এলাচিকে চাই। হয়তো আমাকে এলাচির কাছে নিয়ে চলো, নয়তো ওকে এনে দাও আমার কাছে। পূর্ণিমা বেগম বলল, আচ্ছা ঠিক আছে। এলাচিকেই এখানে নিয়ে আসব। ঠিক আছে? খুশি? পুষ্প চুপ থাকলেও প্রিয়া খুশিতে লাফিয়ে উঠল। এমন সময় উপর থেকে নেমে আসছিল প্রার্থ। কালো শার্ট জড়ানো গায়ে, হাতে ঘড়ি। চুলগুলো আজ ঝুটি করা নেই। সবগুলো পেছনে ঠেলে দেওয়া। হাঁটার কারণে বারবার সামনে আসছে সেগুলো। আবার হাত দিয়ে ব্যাকব্রাশ করে পেছনে ঠেলছে সে। পুষ্প ওকে আসতে দেখে আজ আর তাকিয়ে রইল না, মুখ আমাবস্যার মতো ভার করে তাকালো অন্যদিকে।
প্রার্থ একবার পুষ্পর হাবভাব দেখে নিয়ে দাঁড়ালো পূর্ণিমা বেগমের সামনে। সামনে এসে বলল, ছোট মা আঙ্কেল কি বাসায় যাচ্ছ? থাকবে না? না রে বাবা, আমার তো স্কুলের ছুটি নেই, তোর আঙ্কেলেরও ছুটি হবে না, নয়তো থেকে যেতাম। ঠিক আছে চলো, আমি ওদিকেই যাচ্ছি, তোমাদের নামিয়ে দেব। পূর্ণিমা বেগম বললেন। কিন্তু আজ তো মনে হয় বৃষ্টি হবে রে প্রার্থ। আজ বাইরে না গেলি কিছু হবে না মা, আমি গাড়িতে থাকবো, বৃষ্টির পানি লাগবে না শরীরে। যখন গাড়ি থেকে নামবি তখন তো লাগবেই। মা টেনশন করো না, ওইটুকুতে কিছুই হবে না। পূর্ণিমা বেগম আর বাদ সাধলেন না। প্রার্থর এই একটা জিনিস খুব নাজুক, বৃষ্টির পানি মাথায় পড়লে জ্বর আসে, কঠিন রকমের জ্বর। এজন্য পূর্ণিমা কখনোই ছেলেকে বৃষ্টিতে ভিজতে দেয় না। প্রার্থও সবসময় বৃষ্টি এড়িয়ে চলে। প্রার্থ যখন যাবেই তাই পূর্ণতা বেগম ভাবলেন এলাচিকে না হয় প্রার্থর কাছেই পাঠিয়ে দেবে। শোন প্রার্থ, পুষ্প আর প্রিয়া বলছিল এলাচিকে ওদের কাছে এনে দিতে, তুই নিয়ে আসতে পারবি? এলাচির নাম শুনেই প্রার্থর চোখ মুখ কুঁচকে গেল। ওইভাবেই বলল, ইউ নো ছোটমা, আই জাস্ট হেট দিস এনিমেল। ওটাকে আমি আমার বাড়িতে আনবো না। বলছিলাম তো আমাকে নিয়ে চলো, আমার এলাচিকে লাগবে, ওর কাছে দুদিন থেকে চলে আসবো। পুষ্প খানিক রাগ দেখিয়ে মায়ের উদ্দেশ্যে বলল কথাটুকু। পূর্ণিমা বেগম বলল, তোকে যেতে হবে না, প্রার্থনা আনুক, আমি অন্তকে দিয়ে আনিয়ে দেব। এলাচি এখানেই থাকবে, তোকে কোথাও যেতে হবে না। আজকের আবহাওয়াটা খুব বেশি ভালো নয়, খারাপই বলা চলে। সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বৈরী হাওয়া বইছে, শীত শীত ভাব আসছে তাতে। পূর্ণিমা বেগম মাথা ভর্তি চিন্তা নিয়ে বসে আছেন। ছেলেটা তার সেই সকালে বেরিয়েছে, এখন বিকেল, তবুও তার আসার খবর নেই। বাড়িতে আসেনি, সে নিয়ে খুব একটা চিন্তা নেই, কারণ প্রার্থ বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, কিন্তু এই বৃষ্টির দিন হলে তিনি তাকে কোথাও যেতে দেয় না। প্রার্থও যায় না কোথাও, আজ না জানি কোথায় আছে। বৃষ্টিতে ভিজে না আবার জ্বর ঠান্ডা লাগিয়ে দেয়। পুষ্প তাকে এত চিন্তিত হয়ে বসে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, এত চিন্তা করছো কেন বড়াম্মু? কিছু হবে না তোমার ছেলের, সে জানে কি করলে কি হবে, তুমি টেনশন নিও না। ডাক্তার তোমাকে স্ট্রেস মুক্ত থাকতে বলেছে। কি করব, চিন্তা তো হয় রে। জানিসই তো শেষবার যখন জ্বরটা আসলো তখন কেমন অবস্থা হয়েছিল ছেলেটার। প্রিয়া বলল, এত চিন্তা করো না তো, এখন বুবু আছে না খেয়াল রাখার জন্য। ভাই অসুস্থ হলে বুবু যত্ন নিবে, তাই না বুবু? বড় আম্মুর সামনে এরকম কথা বলায় পুষ্প শুধু মুখে হুমটুকুই বলল। মনে মনে ভাবল, যত্ন আর কি নিবে, যে যত্ন নিতে চায় না তাকে অযত্নে ফেলে রাখাই ভালো। প্রান্ত চোখ মুখ কুঁচকে বলল, কেন কেন? ফুল আপু কেন প্রার্থ ভাইয়ের যত্ন করবে? ফুল আপু পারবে না, আপু তো নিজেই অসুস্থ। প্রিয়া ওকে ভেঙচি কেটে বলল, ঈশস ভাইয়ের চেয়ে ফুল আপুর জন্য দরদ বেশি উনার। তো তুই বিয়ে করতি ওকে? আমি বড় হলে আমিই বিয়ে করতাম। তবুও প্রার্থ ভাইয়ের সাথে বিয়ে দিয়ে ফুল আপুকে কষ্ট পেতে। পুষ্প আটকে দিল তাকে, আর কিছু বলতে দিল না পূর্ণিমা বেগমের সামনে। প্রান্ত এরকম বলতে নেই জানিস না, এগুলো বললে পাপ হয়। ঠিক আছে বলবো না, কিন্তু তুমিও প্রার্থ ভাইয়ের সেবা করবে না। পূর্ণিমা বেগম হেসে বললেন, ঠিক আছে, তোর ফুল আপু তো নিজেই অসুস্থ, আগে ওর সেবা করতে হবে, তারপরেই না ও প্রার্থর সেবা করবে। আচ্ছা পুষ্প, আমাকে একটা কথা বলতো, প্রার্থ এখন তোকে ফুল বলে ডাকে না কেন? ওই দিন দেখলাম তোকে পুষ্প বলে ডাকছে। ও তো তোকে পুষ্প বলে ডাকে না, যেই জিনিসের ভয় ছিল সেটাই ধরে ফেলল। পুষ্প জানতো এরকম প্রশ্নের মুখোমুখি হতে হবেই, তাই উত্তরও আগে থেকেই ভেবে রেখেছিল, সেটাই উগলে দিল। ফুল নামে তো প্রান্ত আর প্রার্থ এই দুজনেই ডাকত। তো প্রান্ত চাইছিল যে এই নামে শুধু ওই ডাকবে আমাকে। আমি প্রার্থ ভাইকে গিয়ে বললাম যে ফুল না ডেকে পুষ্পি ডাকিয়েন। প্রথমে উনি মানতে চায়নি, পরে প্রান্তর কান্নাকাটিতে মানতে হয়েছে, এজন্য পুষ্পি ডাকে। প্রান্ত চোখ ছোট ছোট করে তাকালো পুষ্পর দিকে। পুষ্প চোখ দিয়ে ইশারা করে বোঝালো যেন কিছু না বলে। পুষ্প আগেই প্রান্তকে বলে রেখেছিল এই ব্যাপারে। পূর্ণিমা বেগম সব শুনে বললেন, এটা কেমন কথা প্রান্ত? তোর ভাই ছোটবেলা থেকে ওকে ফুল বলে ডাকে, অভ্যাসটা বদলে দিলি, এমনি ভালোই করেছিস। ওর মুখে পুষ্প ডাকটাও সুন্দর লাগে, কিন্তু ফুলটা একটু বেশিই সুন্দর শোনাতো। এমন সময় সদর দরজার বেলটা বেজে উঠল। পুষ্প হাফ ছেড়ে বাঁচল, এখন কথা ঘুরে গেলেই বাঁচে। প্রিয়া ওঠে চলে গেল দরজা খুলতে, লাফিয়ে লাফিয়ে গেল দরজার দিকে। ভেবেছে হয়তো এলাচিকে নিয়ে এসেছে প্রার্থ, হাসি খুশি মুখ নিয়ে দরজাটা খুলে দিল। কিন্তু বাইরে অন্য কিছু দেখে মুখটা পানসে হয়ে গেল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে কালো সানগ্লাস, হাতে একটা ট্রলি ব্যাগ, গায়ে ওয়েস্টার্ন ড্রেস পরা, হাঁটুর নিচ পর্যন্ত একটা ফ্রক টাইপ জামা, নিচে সালোয়ার বা প্যান্ট নেই, ফর্সা পা হাঁটুর একটু নিচ থেকে দৃশ্যমান, জামার উপরের অংশে চিকন ফিতাওয়ালা হাতা,
হাত পুরোটাই দৃশ্যমান। মেয়েটার এরকম বেশভূষা দেখে মুখ বাঁকিয়ে বলল, ও ছানা আপু, তা কেমন আছো? হঠাৎ এ বাড়িতে কেন এলে? মেয়েটা নিজের চশমাটা মাথায় উঠিয়ে রেখে বলল, ইট সানা নট ছানা। প্রিয়াও বেশ ভাব নিয়ে বলল, ইয়াহ হোয়াট এভার, তুমি বলো এখানে কি করছো? প্রিয়াকে সাইডে চাপিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তোমাকে কেন বলবো? তুমি কি বাড়ির মালকিন? প্রিয়া তার পেছনে পেছনে আসতে আসতে বলল, আমি কখন বললাম আমি বাড়ির মালকিন? ছানা আপু, তুমি না বড্ড বেশি বুঝো। ও জাস্ট শাট আপ, ওকেই। প্রিয়া মুখ ভেঙচি কেটে পুষ্পর পাশে গিয়ে বসল। সানা প্রথমে পূর্ণিমা বেগমের কাছে গেলেন। গিয়ে একেবারে তাকে সালাম করল। বলল টেনে টেনে, আন্টি কেমন আছেন আপনি? আমাকে তো একদমই ভুলে গেছেন। আমার সাথে বিয়ে ঠিক করে প্রার্থকে বিয়ে দিয়ে দিলেন অন্য কোথাও, অথচ আমাকে ডাকলেনও না। পূর্ণিমা বেগম বেশ বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। একটু হেসে বললেন, তা নয় মা, প্রার্থর বিয়েটা তো হুট করে হয়ে গেছে, এজন্য কাউকে তেমন কিছু বলা হয়নি। কিন্তু আন্টি, বিয়েটা তো আমার সাথে হওয়ার কথা ছিল। এই কথার জবাব দিল পুষ্প। সানার মতো করেই বলল, আর এটা তোমাকে কখন কবে কে বলেছে যে প্রার্থর বিয়ে তোমার সাথে হওয়ার কথা ছিল? সানা পুষ্পর দিকে তাকিয়ে আগা গোড়া পরখ করে বলল, ওহ মিসেস চৌধুরী যে, তুমি হয়তো জানো না, কিন্তু পিপি বলে রেখেছিল বিয়েটা আমার সাথেই হবে। যাই হোক, যা হয়েছে তা তো হয়েই গেছে। ওটা নিয়ে কথা না বলি, ভবিষ্যতে কি হবে সেটা ভাবি। হ্যাঁ, এই তো বুঝে গেছো। আমার সামনে আমার স্বামীকে নিয়ে যদি একটু কম কথা বলো তাহলেই খুশি হব। সানা বাঁকা হেসে সোফায় গিয়ে বসে পড়ল। ব্যাগটা সাইডে রেখে বলল, আন্টি পিপি কোথায়? দেখছি না তো কাউকে। অহনা তো অফিসে। সেই সকালে যায়, আসতে আসতে অনেকটাই রাত হয়ে যায়। কিন্তু তুমি এ সময়ে কি করে এলে? তুমি তো ইতালিতে ছিলে তাই না? এলে কবে? হঠাৎ না জানিয়ে এলে যে। আন্টি, আমি কি এবাড়ির মেয়ে নই? আসতে পারি না আমি এখানে? আমি কি তোমাদের পর? প্রিয়াও ঢং করে বলল, ইউ আর নট দ্য গার্ল অফ দিস হাউস ছানা আপ্পি। তুমি জাস্ট এবাড়ির গেস্ট। অহনা আন্টির ভাইয়ের মেয়ে, নাথিং এলস। পূর্ণিমা বেগম প্রিয়াকে চোখ রাঙানি দিয়ে সানাকে বলল, ওর কথা বাদ দাও মা, তুমি তো আমাদের মেয়ের মতোই। তুমি যখন পারো আসতে পারো, এখানে সমস্যা নেই। হঠাৎ চলে এলে এজন্য জিজ্ঞেস করলাম। সানা বলল, আমি জানি আন্টি, আপনারা আমাকে মেয়ের মতোই দেখেন। বাট এখানে কিছু লোক আছে যারা আমাকে হিংসে করে, বুঝেছেন তো? প্রান্ত হেসে কুটি কুটি হচ্ছে। হাসতে হাসতে সানাকে নকল করেই বলল, ইট আন্টি নট আন্টি ছানা আপু। আবারও হেসে উঠল প্রান্ত। প্রান্তর সাথে প্রিয়াও তাল মিলিয়েছে। সানা দাঁতে দাঁত পিষল। উপরে উপরে হেসে হেসে বলল, ইট কল সানা নট ছানা বেবি। প্রিয়া আর অন্ত দুজনে মুখ চেপে হাসছে এবার। এই সানাকে তাদের কাছে জোকার ছাড়া কিছুই মনে হয় না। চেহারা এত সুন্দর, কিন্তু ব্যবহার দেখলে মাথায় বাড়ি দিতে ইচ্ছে করে। অতিরিক্ত নষ্টা ব্যবহার। শুধু অহনা বেগমের ভাস্তি বলে বেশি কিছু বলে না। পুষ্প বলল, আচ্ছা তুমি বসো, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। আফটার অল বাড়ির বউ আমি। গেস্টকে তো খালি মুখে বসিয়ে রাখা যায় না। প্রিয়া নাকচ করে বলল, না দরকার নেই, তুমি অসুস্থ। রুবি খালা করে দিবে। সমস্যা নেই, মাথায় ব্যথা নেই এখন, আর খুঁড়িয়ে হাঁটতে সমস্যা হবে না। সানা বলল, ইট ওকে, তোমাকে কষ্ট করতে হবে না। আমি এমনিতেও এখন কিছু খাবো না। অনেক দূর জার্নি করেছি, একটু রেস্ট করব এখন। তাছাড়া কয়েকদিন তো থাকবই, তখন তোমার হাতের রান্না তো খাবই। নো টেনশন। আচ্ছা, আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি। আমার রুমটা ফাঁকা আছে তো? তখনই সদর দরজা দিয়ে ঢুকলো প্রার্থ। চুলগুলো হালকা ভেজা, গায়ের শার্টেও বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে। পূর্ণিমা বেগম বিচলিত হয়ে পড়লেন। এ কি প্রার্থ, বৃষ্টিতে ভিজে গেছিস দেখছি। তোকে কতবার করে বললাম আজ বের হোস না, তবুও কেন বের হলি? এখন অসুস্থ হলে কি হবে বলতো? প্রার্থ মায়ের কাছে দাঁড়িয়ে বলল, চিন্তা করো না মা, ভিজিনি আমি। এইটুকুতে কিছুই হবে না। উপরে গিয়ে গোসল করে নিব, প্রবলেম হবে না। সানা প্রার্থকে দেখে সুন্দর করে বসে সুন্দর মিহি গলায় বলল, কেমন আছো প্রার্থ? প্রার্থ শুধু বলল, ঠিক আছি। সানাকে আর উল্টো প্রশ্ন করল না দেখে সে নিজেই বলল, আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তুমিও ভালো আছো, তাই জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। ওয়াও, তুমি তো দেখছি আমাকে অনেক ভালো করেই জানো। প্রিয়া ফোড়ন কেটে বলল, তোমাকে কে না চেনে বলো? আমরা সবাই তোমাকে চিনি এবং ভালোবাসি। প্রার্থ উপরে যেতে পা বাড়ালে পুষ্প বলে উঠল, আমার এলাচি কোথায়? প্রার্থ থেমে গেল। অন্যদিকে দাঁড়িয়েই বলল, গাড়িতে। প্রিয়া বলল, গাড়িতে কেন রেখে এলে? নিয়েই আসতে। ওটাকে আমার গাড়িতে জায়গা দিয়েছি, এটাই অনেক। আমার কাছে এর বেশি আশা করাটা বিলাসিতা। পারলে নিজে গিয়ে নিয়ে আয়। আর একটা কথাও বায় করল না।
চলে গেল উপরের দিকে। সানাও উঠে গেল বসা থেকে। ফ্রেশ হওয়ার বাহানা করে নিজেও চলে গেল উপরের দিকে। প্রিয়া গেল এলাচিকে আনতে। প্রার্থ উপরে এসে প্রথমে নিজের শার্টটা খুলে ফেলল। বৃষ্টিতে ভিজে গেছে সামান্য। শার্ট খোলায় বেরিয়ে আসলো নিখুঁত ভাস্কর্যের মতো শরীর। প্রশস্ত কাঁধ, সুগঠিত বুকের পেশি, মজবুত বাইসেপস, সিক্স প্যাক, সবে মিলে তরতাজা তাগড়া যুবক। এরকম পেটানো বডি দেখলেই মেয়েরা ফিদা হয়ে যায়। বিশেষ করে সানাদের মতো মেয়েদের তো মূল আকর্ষণই ছেলেদের এই শক্ত পেটানো বডি। এই সানা নামক মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে পূর্ণ দৃষ্টিতে দেখে যাচ্ছে প্রার্থকে। প্রার্থকে এভাবে দেখেই তার শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। কেউ দরজায় দাঁড়িয়ে তাকে দেখছে সেটা একটু হলেও বুঝতে পারল প্রার্থ। ভ্রু কুচকে পেছনে ঘুরতেই দেখল সানা দাঁড়িয়ে। ওকে দেখেই দাঁত কটমটিয়ে উঠল প্রার্থ। এখানে কি করছো তুমি? আমার অনুমতি না নিয়ে আমার রুমে কেন এসেছো? সানার মধ্যে বিচলিত ভাব দেখা গেল না। সে বিন্দাস হয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল, প্রার্থ তোমার রুমে ঢুকতেও বুঝি পারমিশন লাগবে আমার? প্রার্থ চোখ ছোট ছোট করে বলল, 1 মিনিট, হু আর ইউ? তোমার মজা করার অভ্যেসটা গেল না এভাবে। শাট আপ, গেট আউট ফ্রম হেয়ার। ইউ নো আম নট কিডিং উইথ ইউ। নাও গেট লস্ট। সানা না গিয়ে উল্টে এগিয়ে আসলো। শরীরের অঙ্গভঙ্গি বিকৃত করে বলল, দিস অ্যাটিটিউড উফ, আই জাস্ট লাভ ইউর অ্যাটিটিউড। প্রার্থ চোয়াল শক্ত করল। এখন এক দফা অপমান করেই ছাড়বে এই মেয়েকে। তখনই রুমে ঢুকলো পুষ্প। সানার দিকে তাকিয়ে চোখ কুচকে বলল, সানা আপু, তুমি আমাদের ঘরে কি করছো? তোমার তো গেস্ট রুমে থাকার কথা, তাই না? তাহলে এখানে কি করছো তুমি? উনি জামা চেঞ্জ করছে, তুমি দেখতে পারছো না? যাও নিজের রুমে যাও। যাচ্ছিলাম তো রুমেই, কিন্তু তোমার হাজবেন্ড আটকে দিল তার জাদুতে। আমার হাজবেন্ড জাদু জানে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে মৌমাছি ভাবে আর আমার স্বামীকে মধু ভাবে। সুযোগ পেলেই উড়ে উড়ে চলে আসে। এখন তুমি হেঁটে হেঁটে যেতে পারো এখান থেকে। দরজাটা ওদিকে। সানা কিছু না বলে চুল উড়িয়ে হনহন করে চলে গেল বাইরের দিকে। পুষ্প গিয়ে একটা তোয়ালে বের করে নিয়ে আসলো প্রার্থর জন্য। সামনে এগিয়ে দিয়ে বলল, নিন, মাথা মুছে নিন। এতক্ষণে হয়তো শুকিয়েই গেছে। প্রার্থ তোয়ালেটা নিয়ে মাথা মুছতে মুছতে বলল, তোকে আমার খেয়াল রাখতে হবে না। আমারটা আমি করে নিতে পারি। আমি খেয়াল রাখছিও না। প্রার্থ তোয়ালেটা দেখিয়ে বলল, তাহলে এটা কি? এটা মানবতা। দিন দিন মানবতার ফেরিওয়ালা হয়ে যাচ্ছিস দেখছি। হতে হয়। বাই দা ওয়ে, এরপর থেকে আমাকে হাজবেন্ড বা স্বামী হিসেবে ডাকবি না একদম। দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং। সরি মিস্টার। যতদিন আপনি আমার হাজবেন্ড আছেন ততদিন আমি ডাকবই। বিশেষ করে কিছু কিছু মৌমাছিদের দূরে রাখতে এই ডাক আমি ইউজ করবই। এতে আপনার সমস্যা হলে আমার কিছু করার নেই। প্রার্থ পুষ্পর হাত টেনে সামনে নিয়ে আসলো। মুখোমুখি করে বলল, আমি বলেছি তোকে আমার পাশে ঘুরঘুর করা মাছি তাড়াতে? বলেছি আমি? আপনাকে কেন বলতে হবে? এটা আমার দায়িত্ব। আমি দায়িত্ব অবশ্যই পালন করব। একটা কথা কান খুলে শুনে রাখুন। আপনি যতদিন আমার স্বামী হিসেবে আছেন, যতদিন আমাদের এই বিয়ে আছে, ততদিন অন্তত আপনাকে অন্য মেয়েদের কাছে ঘেঁষতে দেব না। যেদিন থেকে আপনার আমার মধ্যে কোন সম্পর্ক থাকবে না, সেদিন আপনি যে কোনো মেয়ের সাথে যা ইচ্ছে করতে পারেন। আই উইল রিয়েলি ডোন্ট কেয়ার। বাট নাও আই হ্যাভ টু কেয়ার। আমাকে নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। যেখানে বিয়েটাই একটা খেলা, সেখানে কিসের দায়িত্ব? বিয়েটা আপনার কাছে খেলা হতে পারে, আমার কাছে না। 3 কবুলে বাধা পড়েছি আমরা। আর 3 কবুলের শক্তি জানেন? না জানলে খুব শীঘ্রই জেনে যাবেন ইনশাআল্লাহ। তোর এই ঘ্যান ঘ্যান এখন সত্যিই সহ্য হয় না। মা যে তোকে কেন আমার গলায় ঝুলিয়ে দিল? ভুল বলছেন মিস্টার ইউভান। ভুল বলছেন। বড়াম্মু আমাকে আপনার গলায় ঝুলায়নি, আপনাকে ঝুলিয়ে দিয়েছে আমার গলায়। যেটা এখন আমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। কবে যে মুক্তি পাবো কে জানে। হতেও পারে একদিন এই গলার ফাঁসে দম আটকেই মরে যাব। প্রার্থ শুধু পুষ্পর চোখে কটমটিয়ে তাকিয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না। ভান্ডারে কোন শব্দ খুঁজে পাচ্ছে না। তখনই দরজায় আসলো প্রিয়া। ওদের দুজনকে এত কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে চোখের সামনে হাত দিয়ে বলল, সরি সরি সরি, আমি কিছু দেখিনি। সত্যিই দেখিনি। আমি যাই পরে আসব। তোমাদের হলে ডেকো আমাকে। প্রার্থ পুষ্প দুজনেরই কপালে ভাঁজ তৈরি হলো। ঠিক করে নিজেদের দিকে তাকাতে দেখল তারা অনেকটাই কাছাকাছি দাঁড়িয়ে। চোখে চোখে লড়াই করতে করতে কখন এতটা কাছে আসলো নিজেরাও জানে না। প্রার্থ পুষ্পকে সরিয়ে দিয়ে বলল, বাজে বলা বন্ধ কর। কি বলতে এসেছিস তাই বল। প্রিয়া চোখের উপর থেকে হাতটা সরালো। এবার দুজনকে আলাদা দেখে একটু কেসে বলল, তুমি আমাদের এলাচিকে গাড়ির ডিকিতে করে কেন নিয়ে এসেছো? পেছনের সিটে বসিয়ে আনলেই তো হতো। ও তো ব্যাগের মধ্যেই ছিল। প্রিয়ার কোলে ছোট কিউট দেখতে একটা বিড়াল। সাদা রঙের মাঝে একটু একটু বাদামি রঙও আছে।
প্রিয়ার কোলে একদম গুটি সুটি মেরে শুয়ে আছে। কতদিন পরে যেন মালিককে পেয়ে একটু আয়েস করে শুয়েছে। প্রার্থ চোখ উল্টিয়ে বলল, এটাকে আমার কাছ থেকে দূরে রাখবি। আমার রুমের আশেপাশেও যেন না দেখি, না হলে লাথি মেরে ডাস্টবিনে ফেলে আসবে। প্রিয়া চোখ বড় বড় করে বলল, সাহস কত বেশি, আমাদের বাচ্চাকে হাতও লাগাবে না তুমি। পুষ্প বলল, আপনার সমস্যা কি? ও আপনার কি ক্ষতি করেছে? ওকে নিয়ে এত মাথা ব্যথা কেন আপনার? ও আর ওর মালকিন দুজনকে নিয়েই আমার মাথা ব্যথা। আর মাথা ব্যথাকে সবসময় লাথি মেরাই তাড়াতে হয়। পুষ্পকে কথা বলার সুযোগ না দিয়েই প্রার্থ ওয়াশরুমের দিকে চলে গেল। এখানে আর ফাও কথা বলে সময় নষ্ট করতে ইচ্ছে হচ্ছে না। পুষ্প বিড়বিড় করে বলল, দেখা যাক কে কাকে লাথি মেরে তাড়ায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে প্রিয়ার হাত থেকে এলাচিকে নিজের হাতে নিয়ে নিল। কতদিন পর তার পোষা প্রাণীটাকে দেখছে। মন ভরে আদর করে দিল কিছুক্ষণ। বিড়ালটাও ঘাপটি মেরে বসে রইল তার কোলে। ঘুটঘুটে অমানিসায় ঢাকা কক্ষ। আশেপাশে কোথাও কোন শব্দ নেই। সারাদিন বৃষ্টি হওয়ায় রাতের পরিবেশটাও বেশ ঠান্ডা। খোলা জানালা দিয়ে বাতাসের সাথে ভেসে আসছে ভেজা মাটির সুবাস। রাত এখন অনেকটাই গভীর। মোবাইল ফোনের স্ক্রিনে উপরে দেখা যাচ্ছে রাত 2:20। প্রিয়া এত রাতেও ফেসবুক স্ক্রোল করে যাচ্ছে। ফোনের হালকা আলো ছাড়া রুমে আর কোন আলো নেই। মেসেঞ্জারে একবার ঢুকে দেখল হৃদয় এখনো অনলাইনে। হৃদয়ের আইডির ছবিটার দিকে তাকিয়ে রইল কতক্ষণ। দাঁত দিয়ে হাতের নখগুলো খুঁড়তে খুঁড়তে ভাবল মেসেজ কি দিবে একটা। এত রাতে উনি অনলাইনে কি করছে? প্রেম টেম করে নাকি আবার? অন্য মেয়ের সাথে প্রেমের কথা ভেবেই বুকটা ব্যথায় বিষিয়ে গেল। আবার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজে থেকেই ভাবল, না না, প্রেম মনে হয় করে না। আমিও তো এত রাতে অনলাইনে। আমি কি প্রেম করছি নাকি? এত রাত পর্যন্ত অনলাইনে থাকলেই কি প্রেম করা হয়ে যায় নাকি? এসব আজাইরা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল প্রিয়া। তুই হবি হৃদয় ভাইয়ের একমাত্র প্রিয়তমা। নিজ মনেই 10-20 ভাবতে লাগল। এরপর আবার কিছুক্ষণ ভেবে চিনতে একটা মেসেজ পাঠিয়েই দিল, ভাইয়া কেমন আছেন? এই মেসেজটুকু যাওয়া দেরি সিন হতে দেরি হলো না। প্রিয়ার বুকটা ধক করে উঠল। এত তাড়াতাড়ি সিন করে ফেলল? মনে হয় মেসেঞ্জারেই বসেছিল। এখন ভয় করছে। এত রাতে মেসেজ দেওয়াটা মনে হয় ঠিক হয়নি। ওপাশে হৃদয় টাইপ করছে। এদিকে 3টে ডট লাফালাফি করছে, সাথে প্রিয়ার হৃৎপিণ্ডটাও সমানতালে লাফাচ্ছে। হৃদয়ের মেসেজ চলে এসেছে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এত রাতে অনলাইনে যে? প্রিয়া নিজের উঠানামা করতে থাকা বুকটাকে শান্ত করে লিখল, আসলে ঘুম আসছিল না, এজন্য একটু ফোন দেখছিলাম। আবারও সাথে সাথে সিন হলো। হৃদয় ওপাশ থেকে লিখল, তা ঘুম আসছিল না কেন? প্রেমে পড়েছ নাকি? তোমাদের বয়সী মেয়েরা তো প্রেমে পড়লে ঘুমাতে পারে না। প্রিয়া লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হৃদয় ভাই কি করে বুঝল প্রিয়া প্রেমে পড়েছে? সে কি জানে প্রিয়া যে তারই প্রেমে পড়েছে? এপাশ থেকে প্রিয়া বলল, এমন কিছু না। কিন্তু আপনি এত রাতে অনলাইনে কি করছেন? আমার কত কাজ। একে ওকে সামলাতে সামলাতেই রাত পার হয়ে যায়। প্রিয়া বুঝল না মেসেজের অর্থটা। লিখল, মানে? ও তুমি বুঝবে না। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমাও তাহলে। বেশি রাত জাগা ভালো নয়। প্রিয়া মনে মনে ভাবল, এখনই বলে দেই মনের অনুভূতিগুলো। আর কতদিন চেপে রাখবে? শেষে না আবার অন্য মেয়ে এসে তাকে নিয়ে যায়। এরকমটা হওয়ার আগে সব বলে দেওয়াই ভালো। প্রিয়ার ভেতরে অদৃশ্য এক বিশ্বাস জেঁকে ধরেছে। সে জানে একবার হৃদয় ভাইকে মনের কথাগুলো বলে দিলে সে আর ফিরিয়ে দিতে পারবে না তাকে। মনে একগাদা সাহস জুগিয়েই লিখল, ভাইয়া একটা কথা ছিল। এবার মেসেজ একটু দেরিতে সিন হলো। হৃদয় ব্যস্ততা দেখিয়ে বলল, হ্যাঁ বলো। প্রিয়া বড় একটা শ্বাস নিয়ে কিবোর্ডে ডিরেক্ট টাইপ করল, আই লাভ ইউ, লাল হার্ট। কিবোর্ডের লেখাটা সেন্ডও করতে পারল না। হুট করে ভাইব্রেশন মুডে ফোনটা বেজে উঠল। অসাবধানতায় হাত থেকে ছুটে গেল ফোনটা। শুয়ে শুয়ে ফোন দেখায় উপর থেকে একেবারে নাকের উপর এসে পড়ল সেটা। এত জোরে লাগলো যে চোখে পানি এসে গেল। এমনিতেও নাকে ব্যথা লাগলে চোখে পানি চলে আসে। এভাবে ফোনটা পোড়ায় ব্যথা পেল অনেক। মুখের উপর থেকে ফোনটা উঠিয়ে দেখল অন্ত কল করেছে। অন্তর ফোনটা দেখেই রাগ উঠে গেল শরীরে। উঠে বসে ফোনটা রিসিভ করেই চেঁচিয়ে উঠল, এই অন্ধের বাচ্চা, ফোন কেন দিছ তুমি? অন্তর ওপাশের শান্ত স্বর, আগে বল তুই এত রাতে অনলাইনে কি করছিস? প্রেম করছি আমি। তোমার সমস্যা? অন্ত হাত মুঠো পাকিয়ে নিল। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না আর। জোর খাটিয়ে বলল, একটা থাপ্পড় দিয়ে গালের সবগুলো দাঁত ফেলে দেব। ওই ফেলটুসের বাচ্চা, বয়স কত তোর? থাপড়ে তোর প্রেম পীড়িতি ছুটিয়ে দেব। তোমাকে ভয় পায় কে? আসো থাপ্পড় দিতে। তোমার দুগালে 4টা থাপ্পড় দিয়ে ঘরে পাঠিয়ে দেব। অন্ত ওর কথায় পাত্তা দিল না, উল্টো অধিকার দেখিয়ে বলল, তুই কি ঘুমাবি? নাকি আমি আসব? আশ্চর্য, আমার ঘুম দিয়ে তুমি কি করবে? তুমি এত রাতে অনলাইনে কি করছো?
অসময়ে ফোন দিয়ে আমার নাকটাই ফাটিয়ে দিলে। এখনো ব্যথা করছে নাকে? শুধু তোমার জন্য পেলাম ব্যথাটা। অন্তর কণ্ঠ এখন মলিন হয়ে আসলো। আস্তে করে মলিন কণ্ঠে বলল, আর আমার ব্যথা? আমার পুরো ভেতরটাই যে ব্যথা। সে ব্যথার দায় কে নেবে? প্রিয়া ভ্রু কুঁচকে বলল, তোমার আবার কিসের ব্যথা? কি হয়েছে? অসুখ হয়েছে। অসুখ হয়েছে তো ডাক্তার দেখাও। আমাকে কেন জ্বালাচ্ছ? এ অসুখ যদি কোন ডাক্তারকে দিয়ে সারিয়ে তোলা যেত তাহলে কবেই চলে যেতাম সেখানে। প্রিয়া এবার একটু চিন্তায় পড়ে গেল। কি বলছে অন্ত? বড় কোন অসুখ হলো নাকি? এসব চিন্তা মাথায় আসতে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে তোমার? বড় কোন রোগ হয়েছে? অন্ত হাসল প্রিয়ার চিন্তায়। বলল, অনেক বড় রোগ হয়েছে। এ রোগ নির্দিষ্ট মানুষ ছাড়া ঠিক হবে না। অন্তর হাসির শব্দ শুনতে পেয়ে প্রিয়া ভাবল অন্ত ওর সাথে মজা করছে। কটমটিয়ে বলল, তোমার কি আর কাজ নেই? এত রাতে কেন বেহুদা পেচাল পারতেছ আমার সাথে? ফোন রাখো। আগে তুই বল, তুই এখন ফোন রেখে ঘুমাবি? আমি যা ইচ্ছে তাই করব। তুমি ঘুমাও, তোমাকে কে বারণ করেছে? তুই যা ইচ্ছা তাই করতে পারবি না। তোকে ঘুমাতে বলেছি, তুই ঘুমাবি। ব্যাস। ঘুমাবো না? কিসের অধিকার দেখাও তুমি আমার উপর? অদৃশ্য অধিকার। যে অধিকার কখনো তোর চোখে পড়বে না। তুই এখন ফোন রেখে ঘুমাবি, নয়তো তোর ফোন কি করে নিয়ে যেতে হয় আমার জানা আছে। প্রিয়া আর কিছু বলতে দিল না অন্তকে। ফোনটা কেটে দিল নিজে থেকে। কল কেটে মেসেঞ্জারে হৃদয়ের আইডিতে গিয়ে দেখল সে 5 মিনিট আগে অফলাইন হয়ে গেছে। কিবোর্ডের লেখাটাও আর সেন্ড করা হলো না। যেটুকু লিখছিল ওটুকুও কেটে দিল। সব রাগ গিয়ে পড়ছে অন্তর উপর। ও বেশি বাড়াবাড়ি না করলে আজকেই সব হয়ে যেত। রাগ করে নেট অফ করে ফোনটা বালিশের পাশে রেখে শুয়ে পড়ল। মনে মনে 101টা গালি দিতে থাকলো অন্তকে। আজকের সকালেও আকাশটা গুমট বেঁধে আছে। সূর্যের দেখা নেই। আকাশে কালো মেঘের ঘন ঘটা। পূবের জানালাটা দিয়ে শীতল হাওয়া প্রবেশ করছে রুমে। হালকা শীত অনুভব করাই প্রার্থ গায়ের কম্বলটা আরো ভালো করে জড়িয়ে নিল গায়ে। আজকেও সোফায় শুতে হয়েছে তাকে। এতটুকু জায়গায় ভালোভাবে শুয়ে থাকতেও পারছে না। হঠাৎ ঘুমের মধ্যেই অনুভব করল পায়ের কাছে নরম কিছু একটা আছে। বেশ গরমও জিনিসটা। পুরো শরীরে শীত করলেও পায়ের কাছটা একদম গরম হয়ে আছে। প্রার্থর ঘুম ভেঙে যায়। মাথা উঁচিয়ে পায়ের দিকে তাকালো। এলাচি প্রার্থর পায়ের উপর ঘাপটি মেরে শুয়ে আছে। এলাচিকে দেখেই ভয় ওই বলে চিৎকার দিয়ে পা ঝাড়া দিল। প্রার্থর ঝাড়ায় এলাচি ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল। বিড়ালটা ব্যথা পেয়ে শব্দ করে ডেকে উঠল। প্রার্থ চেঁচিয়ে উঠল, পুষ্প, এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরাবি এটাকে, নয়তো তোকে সহ তোর বিড়ালকে। এলাচির পড়ার শব্দ আর প্রার্থর চেঁচানোর শব্দ পেয়েই ঘুম ভেঙে গেল পুষ্পর। ধপ করে শোয়া থেকে উঠে বসল। ফ্লোরে প্রিয় বিড়াল ছানাকে পড়ে থাকতে দেখে অসুস্থ শরীরেই বিছানা থেকে উঠে দৌড়ে এলো। ফ্লোর থেকে এলাচিকে উঠিয়ে দেখল কোথাও লেগেছে নাকি। হাত দিয়ে আদর করে বলল, এলাচি বাচ্চা, আমার বেশি ব্যথা লেগেছে? প্রার্থর দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, আপনি কোন ধরনের মানুষ? একটা বোবা প্রাণীও, তার উপরেও একটু মায়া হয় না? মানুষের উপর তো কখনো মায়া দেখানি না, একটা প্রাণীর উপরও কোন মায়া দয়া হয় না আপনার? মাত্র ঘুম থেকে উঠেছে প্রার্থ, তাও এই বিড়ালের জন্য। সকাল সকাল মেজাজটা চটে গেছে একদম। চোখ মুখে বিরক্তি ভাব নিয়ে বলল, না হয় না, আমার মাঝে এত দয়া মায়া নেই যে অন্যের প্রতি মায়া আসবে। যেমন উদ্ভট তুই তেমন উদ্ভট তোর বিড়াল, তেমনই উদ্ভট তার নাম। আমাদের মাঝে উদ্ভটের কি দেখলেন আপনি? তুই আর তোর বিড়াল দুটাকেই সহ্য হয় না আমার। অথচ দুজনেই আমার আশেপাশে ঘুরে বেড়াস। তার উপর ফালতু একটা নাম দিয়ে রেখেছিস বিড়ালের। ওর নামে আবার আপনার কি ক্ষতি করল? এলাচি চিনিস? কি জিনিস জানিস? ওটার কি বিশ্রী গন্ধ। সেই বিশ্রী একটা জিনিসের নাম তোর বিড়ালের দিয়ে রেখেছিস। সরা সামনে থেকে। এত যে বিশ্রী বলছেন, ওই এলাচি ছাড়া খাবার খেয়ে দেখিয়েন, না ফ্লেভার আসবে না টেস্ট। জিনিসের একটা দোষ ধরে বসে থাকলে চলে না। যার একটা দোষ আছে তার হাজারটা গুণও আছে। প্রার্থ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে উপহাস করে বলল, হ্যাঁ, তোর আর তোর বিড়ালের তো হাজার হাজার গুণ। গুণ দিয়ে ভরিয়ে রেখেছিস আমার জীবন। অবশ্যই। কিন্তু আফসোস, আপনার চোখে আমাদের গুণটা দেখাই যায় না। লাইফটাকে তো হেল করে রেখেছিস। চোখে পড়বে কি করে? পুষ্প সামান্য হেসে বলল, বিয়ের রাতে তো আপনি বলেছিলেন যে আমার জীবনটাকে আপনি হেল করবেন, তাহলে আমি কি করে করলাম? এই দায়িত্বটা তো আপনি নিয়ে রেখেছেন। প্রার্থ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। পুষ্পর মুখোমুখি দাঁড়িয়ে ঠেস দিয়ে বলল, গন্ডারের চামড়া বলতে একটা জিনিস আছে জানিস তো? তোর চামড়াটাও তাই। এজন্য দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারছি না। কারণ তোর গায়ে লাগে না কিছু। পুষ্প কথাটা কিভাবে নিল বোঝা গেল না। সে হেসে হেসে নির্দ্বিধায় বলল, ঠিকই বলেছেন। চামড়াটা এত শক্ত না হলে এই পর্যন্ত টিকতেই পারতাম না।
কতগুলো আঘাত পেলাম, ইভেন এখনো পেয়েই যাচ্ছি, কিন্তু আমার চামড়া তো শক্ত, তাই আমার গায়ে লাগে না। লাগে শুধু মনে। কারণ মনটা তো আর এত মোটা চামড়া দিয়ে ঢাকা নেই। সেখানে আঘাতগুলো লেগে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এক হিসেবে আপনিই ঠিক আছেন। আপনার মনটা তো পাথর দিয়ে তৈরি। আর পাথর কখনো নরম হয় না। তোকেও একটা বুদ্ধি দেই। মনটাকে পাথর করে নে। বেঁচে যাবি। নরম মন নিয়ে বেশি দিন বাঁচতে পারবি না। পাথরকে যে ভেঙে টুকরো টুকরো করা যায় সেটা হয়তো আপনার অজানা। আমি যেমন আছি তেমনই ঠিক আছি। ওকে, অ্যাজ ইউর উইশ। সকাল বেলায় প্রার্থ আর কথা বাড়ালো না। এমনিতেও এই মেয়েকে একটা বললে 10টা শুনিয়ে দেয়। অযথা বকবক শোনার চেয়ে এর থেকে দূরে থাকাই বেটার। গায়ে যেই কম্বলটা জড়ানো ছিল সেটা উঠিয়ে পুষ্পর মুখে ছুঁড়ে মেরে বলল, এটাকে নিয়ে ভালো করে পরিষ্কার করে দিবি। তোর গুণবতী বিড়ালের লোম লেগে গেছে এতে। মুখের উপর ফেলে রেখেই চলে গেল ওয়াশরুমের দিকে। পুষ্প প্রার্থর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আপনাকে ভালোবাসতে হবেই প্রার্থ ভাই। তা না হলে বুঝবেন কি করে ভালোবাসা কত কষ্টের। আপনাকে আমি ভুগাবো। যেভাবে আপনি আমাকে আপনার প্রেমতৃষ্ণায় ভুগাচ্ছেন, ঠিক একইভাবে আপনাকে আমার আমরণ প্রেমতৃষ্ণায় ভুগাবো আমি। সকাল 9টা বাজে। ডাইনিং টেবিলে বসে আছে সবাই, শুধু অহনা বেগম, আশরাফ সাহেব এবং প্রার্থ বাদে। অহনা এবং আশরাফ সকাল সকাল চলে গেছেন অফিসে। ভাইয়ের মেয়ে এসেছে, তার সাথে ভালোভাবে একটু কথাও বলতে পারেনি। অফিসে কাজের এত চাপ যে সারাদিন অফিসেই কাটিয়ে দিতে হয় তাদের। প্রার্থ হয়তো রুমে আছে, একটু পরেই চলে আসবে। কারণ সারাদিন সে যেখানেই থাকুক সকালের নাস্তাটা মায়ের সাথেই করবে। পুষ্প সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। প্রিয়া ডাইনিংয়ে বসে বসে ঝিমাচ্ছে। অন্ত পা দিয়ে প্রিয়ার পায়ে লাথি দিয়ে বলল, খাবার টেবিলে বসে বসে ঝিমোচ্ছিস কেন? সারা রাত চুরি করিস? পড়ালেখাও তো করিস না, তাহলে রাতে ঘুমাস না কেন? পুষ্প আপু, ওর ফোন নিয়ে যাও ওর কাছ থেকে, তাহলেই ঠিক হবে ও। প্রিয়ার ঘুম শেষ। ঝিমাতে থাকা শরীরে আচানকই জোর চলে এলো। ক্ষোভ ঝেড়ে বলল, তুমি চুপ করবে? আমার প্রতিটা জিনিসেই তোমার সমস্যা। আমি ঘুমালেও দোষ, না ঘুমালেও দোষ। আর আমার ফোন নিবে কেন? এটা আমার ফোন। পুষ্প চেয়ার টেনে বসতে বসতে বলল, অন্তত ঠিকই বলছে। সারা রাত ঘুমানো বাদে ফোন দেখিস বলেই তো ঝিমাচ্ছিস। এরকম চলতে থাকলে সত্যিই ফোন নিয়ে নিব দেখিস। প্রিয়া কথা বাড়ালো না আর, শুধু মুখ বাঁকিয়ে বিড়বিড় করল, আমি ফোন দিলে তো তুমি নিবে? হুট করে সানা বলে উঠল, তোমরা সবাই প্রার্থকে ছাড়াই খেতে বসে পড়লে? ওর জন্য কি অপেক্ষাও করতে পারলে না পুষ্প? আফটার অল এখন তোমার হাবিসে। নাকি তোমাদের মাঝে তেমন হাজবেন্ড ওয়াইফ সম্পর্কই নেই? পুষ্প দাঁতে দাঁত চেপে ধরল। পূর্ণিমা বেগমের দিকে একবার তাকালো। তিনি কপাল গুটিয়ে তাকিয়ে আছে সানার দিকে। পুষ্প জোরপূর্বক হেসে বলল, খাওয়ার সময় হাজবেন্ডের জন্য অপেক্ষা না করলেই যে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয় না, এটা তোমাকে কে বলল? শোনো, বুঝা ভালো বাট অতিরিক্ত বুঝা ভালো না। উনি এখনই নিচে নামবে। আমি কিন্তু এখনো খাবার নেইনি আমার প্লেটে। বুদ্ধিটা আমাদের সম্পর্কের মাঝে না খাটিয়ে অন্য কোথাও খাটাও, কাজে আসবে। তখনই উপর থেকে ধূপধাপ পা ফেলে সিঁড়ি নেমে নিচে আসলো প্রার্থ। একেবারে ফর্মাল গেটআপে এসেছে, কাঁধে গিটার ঝুলিয়ে রেখেছে। সে এসেই মায়ের পাশে চেয়ার টেনে বসে পড়ল। গিটারটা নামিয়ে রাখল নিচে। পুষ্প উঠল প্রার্থর প্লেটে খাবার দেওয়ার জন্য, কিন্তু প্রার্থ তার আগেই নিজের প্লেটে নিজের খাবার তুলে নিল। পুষ্প আর এগোলো না। পূর্ণিমা বেগম ছেলেকে প্রশ্ন করলেন, এখন কোথায় যাবি গিটার নিয়ে? স্টুডিওতে যাব মা। আজ নাকি পুষ্পর সেমিস্টার ফি দিতে যেতে হবে। আরও কি কি কাজ আছে ভার্সিটিতে, ওর সাথে তুই একটু যা বাবা। প্রার্থ পুষ্পর দিকে তাকালো, ভ্রু গুটিয়ে বলল, তোর সেমিস্টার? পুষ্প শুধু বলল, হু। তাহলে টাকা নিয়ে? প্রার্থকে কিছু বলতে না দিয়ে পুষ্প বলল, টাকা তো আপনি দিয়েছেন। আমি বলেছি তো বড়াম্মুকে। আমি বলেছি সেমিস্টার ফি এর টাকা আপনি আমাকে কাল রাতেই দিয়েছেন। প্রার্থর ভ্রু কুঁচকে এলো। সন্দিহান গলায় বলল, আমি কখন? এবারও কথা সম্পন্ন করতে দিল না, তার আগেই কথা ঢাকতে বলল, আরে আপনাকে যেতে হবে না। সমস্যা নেই, আমি গিয়ে দিয়ে আসতে পারবো। আপনি স্টুডিওতেই চলে যান। আমি সুরাইয়ার সাথে ভার্সিটি গিয়ে সব কমপ্লিট করে আসবে। প্রার্থ হয়তো এবার বুঝলো আসল ঘটনাটা, তবে কিছু বলল না এখনই। পূর্ণিমা বেগম বললেন, তোর শরীরটা এমনিতেই ভালো নেই। প্রার্থর সাথে যা আসার সময় ডাক্তারের কাছ থেকে মাথার ব্যান্ডেজগুলোও খুলে নিয়ে আসিস। প্রার্থ ভাই তো স্টুডিওতে যাবে, কাজ আছে হয়তো। আমি সুরাইয়ার সাথে মিলে সব করে নিতে পারবো, তুমি চিন্তা করো না। এমনিতেও কদিন পর থেকে ভার্সিটিতে রেগুলার হতে হবে, অনেকদিন অফ গেছে। আজ ভাবছিলাম ক্লাসটাও করে আসবো। তবুও তুই প্রার্থর সাথেই যা। প্রার্থ বাবা, তুই ওকে শুধু একটু দিয়েই আয় না হয়, না হলে আমি চিন্তায় থাকবো।
এমনিতেই মেয়েটা অসুস্থ, পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি এখনো। এখন ওকে একা ছাড়তে ভয় করছে। প্রার্থকে কিছু বলতে না দেখে সানা বলে উঠল, পুষ্পর সাথে তাহলে প্রিয়া চলে যাক, দুই বোন গেলে সমস্যা হবে না। এরপর প্রার্থর দিকে তাকিয়ে আবার বলল, প্রার্থ আজ না আমাকে শপিংয়ে যেতে হবে, তুমি বিকালে ফ্রি আছো তো? ভাবছিলাম বিকালে তোমার সাথে শপিংয়ে যাবে। প্রার্থ খাবারে মনোযোগ রেখেই বলল, ফালতু সময় নেই আমার। সানা অপমান বোধ করলেও কিছু বলল না, দাঁতে দাঁত চেপে বসে রইল। ড্রয়িং রুম থেকে ভেসে এলো টিভির আওয়াজ। প্রান্ত খাবার খেয়েই বসে গেছে টিভি দেখতে। সেখান থেকে স্পষ্ট ভেসে আসছে খবর চ্যানেলের উপস্থাপিকার স্পষ্ট আওয়াজ। সিঙ্গার ইউভান প্রার্থ চৌধুরীর প্রেমের গুঞ্জনে ভাসছে নেট দুনিয়া। AM কলেজে এলিগেন্ট রাইডার্সদের কনসার্টের সময় বর্ষর হাঙ্গামা তৈরি হয়। সেখান থেকেই একটা ভিডিও ক্লিপ কাল রাতে নেটে বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় একটা মেয়ের আঘাত লাগায় প্রার্থ চৌধুরী নিজে গিয়ে মেয়েটাকে কোলে করে বের করে নিয়ে আসে। ভিডিওটা কাল রাতে সম্প্রচার করার পর থেকেই শোনা যাচ্ছে মেয়েটি তার প্রেমিকা। শোনা যায় কলেজ লাইফে তার প্রেমিকা ছিল একজন। এরপর আর কোন মেয়ের সাথে তাকে দেখা যায়নি। এখন টিভিতে আর কিছু শোনা গেল না। প্রার্থ গিয়ে টিভিটাই অফ করে দিয়েছে। সবাই স্পষ্ট শুনেছে মহিলার সব কথা। সানা প্রার্থকে উদ্দেশ্য করে বলল, তার মানে কেউ জানে না তোমাদের বিয়ে হয়েছে? অন্ত বলল, ভাই তোমার এখন বিয়ের ব্যাপারটা খুলাসা করা উচিত। সবাই তোমার বউকে তোমার প্রেমিকা ভাবছে। প্রার্থ প্লেটে হাত ধুতে ধুতে বলল, সো হোয়াট? প্রিয়া বলল, তুমি কি চাও না মানুষের ভুল ধারণাটা ভেঙে যাক? তুমি না বললে সবাই তো প্রেমিকাই ভাববে। পুষ্প বলল, ভাবতে দে তো, মানুষের কাজই ভাবা। তবুও এখন জানানো উচিত ছিল। পূর্ণিমা বেগমও তাই বললেন, তাই তো, সবাই জানুক তোদের বিয়ে হয়েছে। দরকার হয় আমরা আবার বড় করে অনুষ্ঠান করব। তোদের বিয়ে তো একদম সাদামাটা হয়েছে। প্রার্থ বলল, দরকার নেই মা, সবাই এমনিতেই জেনে যাবে। এ বিষয়টা এখানেই শেষ করো। পুষ্প তৈরি হয়ে বাইরে আয়, তোকে ভার্সিটিতে দিয়ে স্টুডিওতেও যেতে হবে আমাকে। পুষ্প অবিশ্বাসের ন্যায় তাকালো প্রার্থর দিকে। প্রার্থ যে পুষ্পকে ভার্সিটি দিয়ে আসতে চাইবে তা কল্পনাতীত ছিল। সন্দিহান গলায় বলল, আপনি যাবেন? তো কি বললাম আমি এখন? সময় নেই আমার, 5 মিনিটের ভেতর বাইরে আসবি। পুষ্পকে আসতে বলে আর সময় নষ্ট করল না। গিটারটা কাঁধে উঠিয়ে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। চলবে।